তোকে আমার সহ্য করতে না পারার কারণ বুঝি না আমি, কিন্তু শুধু বুঝি ছোটবেলার অভ্যাস রয়ে গেছে। আমি মাথা পেতে নিলাম তোর অভিযোগ। হ্যাঁ, ছোটবেলা থেকে তোকে কখনো কাছে টানেনি, হয়তো সেই জন্যই তুই আমার উপর ক্ষুব্ধ। নমনীয়তা দেখালে হয়তো এমন হতো না। আমার সেদিন ঠিকই বলেছিল, তোর রাগ, জেদ, অবাধ্যতা, উগ্র স্বভাব, অভদ্রতা, এগুলো জিনিস শুধু আর শুধুমাত্র আমার কাছে আটকা পড়ে আছে। এমনিতে কারোর সাথে এমন করিস না, আর এখন দেখ তুই পুরোটাই আমার কাছে আটকা পড়েছিস। ভাগ্যে বোধ হয় তোকে লেগেছিলেন উপরওয়ালা, তাই এত অপত্যা থাকা সত্ত্বেও ঝরে গেলি আমার সাথে। তুই আমার ভবিতব্য, আমি সেটাই মানার চেষ্টা করছি। কুয়াশা বিমূঢ় চোখে চেয়ে রইল। শিশির এবার কুয়াশার গাল বরাবর রাখা হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কুয়াশার গালের উপর স্লাইড করতে লাগলো। ভালোবাসার চেষ্টা করছি, সময় কবে কথা বলে দেখি, ততদিন অপেক্ষা করতে পারবি না? কুয়াশা ক্ষণে ক্ষণে মুগ্ধ হচ্ছে। বসার ঘরে বৃষ্টির বলা কথাগুলো মনে পড়ে গেল। এটাও মনে পড়ল ছেলেটার ব্যক্তিত্বের কথা বলেছিল, সেটাই এখন মেলাবার চেষ্টা করলো। আর মিলেও গেল। হ্যাঁ, মিলে গেল বৃষ্টির কথার সাথে। শিশিরকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে কুয়াশা বলল, পারবো। অপেক্ষা করব স্বামীর ভালোবাসার। তুমি আমার নিয়তিতে ছিলে, মানতে শিখিয়েছে। বলে থামলো। এরপর কি মনে করে যেন শিশিরের বুকে আলতোভাবে মাথা রাখলো। ডান মুখ করে মাথা ঠেকিয়েছে। শিশির এখন আর মুখ দেখতে পাচ্ছে না কুয়াশার, তাই শূন্যে তাকালো। তার এক হাত এখনো কুয়াশার কোমরে। কুয়াশা আবার বলল, বাবা নেই, চাচুরা ভালোবেসে তাদেরই ছেলের সাথে বিয়ে দিয়েছেন। নিশ্চয়ই উপযুক্ত মনে করেছেন বলেই দিয়েছেন, সেটাই মানার চেষ্টা করব। শিশির শুনল সবটা। শুনে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল। কুয়াশাকে আর একটু গভীরভাবে ধরল। এই মেয়েটাই তার নিয়তি। ভালোবাসলে একেই বাঁচতে হবে, পাল্টে ফেলতে হবে অভ্যাস। তবে জ্বালানো ছাড়া যাবে না, সেটা আমরণ সঙ্গী হবে ভেবে আরেকটু হাসল। ফিসফিস করে বলল, সেটা ভালোবাসলো, কিন্তু মারা বন্ধ হবে না, ওটা চলবেই। মারার পর আদরও আমিই করব, সে অধিকারও আমার। আবার কেঁপে উঠল কুয়াশা। লজ্জা পেয়ে মুখ গুজে রাখল বুকে। প্রত্যুত্তর করল না। অকপটে দুজন দুজনের মনের কথা বলে দিল। এখন শুধু মানার অপেক্ষা। যেদিন মনে হবে ভালোবাসা এসে হাতছানি দিয়েছে, সেদিনই মিলবে বুনো ওল বাঘ হাতে তোল। ততদিনে চলতে থাকুক ওদের অভ্যাসগত চুলোচুলি। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা। শিশিরের প্রচুর ব্যস্ততা বেড়েছে। জানুয়ারিতে এলএলবি ফাইনাল ইয়ারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সামনে কয়েক মাস পরেই নির্বাচনী পরীক্ষা। সেই সাথে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। দুই পড়া একসাথে পড়তে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এদিকে রেগুলার ক্যাম্পাসে যেতে হচ্ছে। রিজভি আর ওর এক দশা হয়েছে। দুজনে ক্যারিয়ারের পেছনে উঠে পড়ে লেগেছে। এছাড়া শিশিরের ভাবনায় ওর তারা বেশি। বউয়ের দায়িত্ব ঘাড়ে চলে এসেছে জলদি। কতকালে বা বাবার টাকায় বউ খাওয়াবে, নিজেরও দায়িত্ব নিজের বুঝে নিতে হবে। এজন্য ক্যারিয়ারের চিন্তা একটু চেঞ্জ করেছে। আর সেটা এলএলবির পরেই বিসিএস দেবে। আগে ভাবনা ছিল এলএলএম করেই দেবে, কিন্তু সেটা এখন বিসিএস এর পর কমপ্লিট করার চিন্তা ভাবনা করছে। এরপর সব ঠিকঠাক হলে, আল্লাহর রহমতে সাফল্য পেলে বিজেএসও দেবে। এইসব চিন্তা করেই নাকে মুখে খাটছে ছেলেটা। উদ্দেশ্য তার কিছু করতে হবে। পড়াশুনোর চাপে বাড়িতে সহ পরিবারের সাথেও খুব একটা সময় কাটাতে পারছে না। শুক্রবার ছাড়া তেমন সময় হচ্ছে না। এই সপ্তাহ জুড়ে এমনই চলবে। রোজ সকালে উঠে কুয়াশাকে একটু জ্বালাবে। দুজনে কিছু না কিছু নিয়ে কথা কাটাকাটি থেকে ঝগড়াতে যাবে। এরপর একটু হাতাহাতিও হবে। সব শেষে শান্ত হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে দুজন দুজনের গন্তব্যে রওনা হবে। দুপুরে কুয়াশার ক্লাস শেষে বাড়িতে রেখে আবার সে চলে যাবে। যাওয়া আসা শিশিরের বাইকেই হয়। কুয়াশাও নিজের পড়াশুনোয় ফোকাস করছে। সাথে এখন পরীক্ষারও চাপ নেই বলে বিকেলে ভাবিদের সাথে ভালোই সময় কাটায়। সে এখন পড়াশুনোয় ফাঁকে কাজ করার চেষ্টা করে। আগে কখনো কিছু
করতে হয়নি। এক, পড়াশুনো ছাড়া বাড়ির কোনো কাজই করতে না, সব মা সহ চাচিরা করত। এখন সময়ের অসময়ে ভাবিদের সাথে কাছের সাহায্য করে। এছাড়া 3 যা মিলে বিকেলে প্রায়ই রং বেরঙের খাবার তৈরি করে, ইউটিউব দেখে সব এক্সপেরিমেন্ট করে। কোনোদিন খাবার যোগ্য হয় তো কোনোদিন হয় না। অর্ধেক রাত পার করে পড়াশুনো করে। ঘুমোতে এসে আগে হয় দুজন একটু গল্প করবে, নয়তো কোনো বিষয় নিয়ে ঝগড়া বেঁধে যাবে। কথার টপিক থাকে আগে কিছু কথা। চলে গেছে এভাবে কয়েকটা দিন। আজ বৃহস্পতিবার, দুপুর 3টা। অতিরিক্ত গরম রোদ প্রকৃতিতে। শিশির আজ একটু জলদি এসেছে বাড়িতে। কুয়াশা নিজের ঘরে ছিল। শিশিরও এসে জাকিয়া বেগমকে ডাকতে লাগলো। কুয়াশা তা শুনে বেরিয়ে এলো। এসে দেখলো মাকে ডেকে রেখে সে ঘরের দিকে আসছে। সামনাসামনি পড়ল দুজন। শিশির কোনো কথা বলল না, নিজের ঘরে চলে গেল। কুয়াশা পেছন পেছন ঢুকলো। ঢুকে দেখলো শিশির ঘেমে জুবুথুবু হয়ে যাওয়া শার্ট খুলছে। বুকের উপরের বোতামগুলো খুলেছে। ঘামে বুক ভিজে লোমগুলো লেপ্টে আছে। মুখেও বিন্দু বিন্দু ঘাম। দেখলো তা কুয়াশা। শিশির শার্ট খুলতে খুলতে কুয়াশাকে পর্যবেক্ষণ করলো। বউ যে তাকেই দেখছে। বোতাম খোলা হয়ে গেলে কুয়াশার দিকে তাকিয়ে শার্ট খুলে ফেলল। চোখের নজর অতি দৃঢ় আর ঠোঁটে কেমন দুষ্টু ভাব। কুয়াশা এসব দেখে ভরকে গেল। এরপর রাগ নিয়ে বলল, এসেই অমন ভেবাচ্ছ কেন ম্যামা করে? তো বউ বউ করে ভাবাবো? কথার পিঠে উচিত কথায় আবার ভরকে গেল কুয়াশা। শিশির কথাটা দুষ্টু হাসি দিয়ে বলল। হাসি দেখে আবার বলল, আমার বউ তো আমার ঘরে নেই, সে তার বাপের বাড়ির ঘরে বসে চিল করছে, তাই মামা করছে। কুয়াশা শুনে খিলখিল করে হেসে দিল। শিশিরও হাসল নিঃশব্দে। কুয়াশা এবার রাগ ফেলে দিয়ে কণ্ঠে ছাঁচ রেখে বলল, তা ম্যামা করার কারণ কি? বউ এখন বাপের ঘর ছেড়ে শ্বশুরের ঘরে এসেছে, বলতে পারো। আচ্ছা, তো কি? শিশির এবার খুলে রাখা ঘামের শার্টটা ছুঁড়ে কুয়াশার মুখের উপর মারল। কুয়াশা তড়িঘড়ি করে ঘামের শার্টটা মুখ থেকে সরিয়ে ঘৃণায় মুখ কাচুমাচু করে রেগে উঠল। বলল, এই এসব কি? ছি। যা, এখন শ্বশুরবাড়ি এসেছি যখন স্বামীর সেবা যত্ন কর। এই শার্ট কেচে আন, আরও দুটো নোংরা আছে, ওগুলো নিয়ে যাবে। কুয়াশার রাগ নিয়ে তাকিয়ে রইল। কত বড় বিয়াদব! চিন্তা করা যায়। সে এবার কাছে এগিয়ে গেল। শার্ট দিয়ে শিশিরের বাহুতে বাড়ি মেরে বলল, তো এটা ভালোভাবে বলা যেত না? অসভ্য বনো ওল। বলে বকতে বকতে চলেই যাচ্ছিল শার্টটা নিয়ে। কিন্তু শিশিরের কোমর অবধি ভেজা ছেড়ে রাখা খোলা চুল পেছন থেকে টেনে ধরল। আহ করে উঠল ব্যথায়। হাত দিয়ে চুলের গোড়া চেপে ধরে বলল, চার বনো ওলের বাচ্চা, লাগছে আমার। মা গো, ইস। বলতে বলতে ইস আহ মাগো এসব শব্দ করছে। পেছন থেকে সামনে ঘুরে তাকালো। শিশির বলল, আজকাল তোর নজর দেখছি ছুকছুকানো হয়েছে। যখন তখন আমাকে দেখে ছুকছুক করিস বিড়ালের মতো। ব্যাপার কি বলতো? আমি মাছ লাগি তোর কাছে? কুয়াশা এবার পুরো ঘুরে তাকালো। কঠিনতা বজায় রেখে দাম্ভিকতার সাথে ছাঁচ নিয়ে উত্তর করল, আমার কাছে মাছ তুই কোনোদিনই ছিলি না। তুই একটা বনো ওল, আজীবন তাই থাকবি। আর চুকচুক কখন করলাম আমি? বিড়াল যদি আমি হয়েও থাকি, তবে সেটা আমার মালিকের কাছে। মাছের নেশা না, পোষ মানার নেশায় আছি। মালিকের যাতে সুবিধা হয়। শিশির কুয়াশার কথাগুলো শুনে এবার শব্দ করে হেসে উঠল। এই গোবর ঠাসের সাথে ঝগড়া করে সে কোনো দিনই কথায় পারে না। আজও মোক্ষম জবাব দিয়ে দিল। কুয়াশার কথাটা বলতে পেরে নিঃশব্দে হাসল। শিশির এখনো চুল ধরে। এবার সে হাসতে হাসতে চুলের টান দিয়ে কুয়াশাকে খোলা বুকে এনে ফেলল। কুয়াশা চেঁচিয়ে উঠল, ইয়াকছি! এই সরো, ছাড়ো, তোমার শরীরে ঘাম দুর্গন্ধ ছাড়ো। আমি গোসল করেছি। কে শোনে কার কথা? শিশির কুয়াশার ইয়াক সিহ করা দেখে আরো শক্ত করে ধরল। কোমর স্লাইড করে বাম থেকে ডান নিয়ে রাখলো হাত। স্লাইড করাটা কেমন যেন গভীর মনে হলো। এবার আপনা আপনি কুয়াশা জমে গিয়ে থেমে গেল। শিশির তা দেখে দুষ্টু হাসলো। কাজে দিয়েছে ডোজ। বলল,
তোকে চুপ করাতে মিনিটের ব্যাপার। চোখ রুটে গোবর ঠাসা। কুয়াশা কিছু বলতে যাবে ওর ঠোঁটের ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে বলল, হাস, এই দুর্গন্ধ শুরুরের ক্ষমতা কতখানি তোকে দেখিয়ে দেব। জমে আসতে দে, অপেক্ষা কর। হারে হারে টের না পাওয়ালে আমিও খানতে হবে না। তোর মতো চুনোপুটি গোবর ঠাসাকে এই দুর্গন্ধময় শরীরের নেশা যদি না চড়িয়েছে, তবে আমার নামও শিশের মালিক না। নিজেকে সামলাতে শিখে নেয়। আজকের এই কথার জবাব না দিয়ে ক্ষান্ত আমি হব না। কুয়াশা সেখানে জমে বরফ হয়ে গেল। পুরো কায়া অন্তর ভেতর থেকে আর্তনাদ করে উঠল। কুয়াশা তুই শেষ। ভেতরে ভেতরে তোলপাড় শুরু হলো। সে যে কাকে নেড়েছে হাড়ে হাড়ে এই মুহূর্তে টের পাচ্ছে। কথাতেই তো অর্ধেক জ্বালিয়ে দিল। কুয়াশার কাঁপাকাঁপি শুরু হয়েছে। আগে এমনটা কখনো হয়নি, কোনোদিনে এমন কাঁপাকাঁপি টের পায়নি। আর আজকাল শিশিরের যে কোনো স্পর্শে কেঁপে ওঠে, কেমন আপন আপন লাগে। এই যে এখন শক্ত পেশিবহুল মেদহীন শরীরের সাথে বেঁধে রেখেছে, হার্টবিট মনে হচ্ছে লাফাতে লাফাতে বাইরে চলে আসবে। সামনে এই ছেলেটা আজকাল তার কাছে আগুন মনে হয়, কখন না জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়। সে ডুবেছে, অর্ধেকেই ডুবে গেছে এই সামনে থাকা ছেলেটাতে। আচ্ছা, কতখানি ডুবছে সে? কোমর পর্যন্ত নাকি গলা পর্যন্ত? ভাবনার মাঝে শিশির বলল, দেখ, তোর ভেতরের কাঁপন শুরু হয়ে আছে। বলেই দুষ্টু চোখে আবার হাসলো, বলল, যা, এখন স্বামীর কাপড় ধুয়ে আন। আপাতত স্বামীর খেদমত কর, পরে আদর টাদরের ব্যবস্থা করব। বলে ছাটকা দিয়ে দূরে ঠেলল। কুয়াশা বড় একটা দম ফেলল। তা দেখে আবার মুচকি হাসল। কাছে গেলে তো এমনি উনিয়ে যাবে। এখন যা হয়েছে ভেবে সশব্দে হাসল, ঠোঁট কামড়ে কুয়াশার দিকে তাকিয়ে। কুয়াশা শিশিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কর্নার আলনা থেকে শার্টগুলো নিয়ে চলে গেল ওয়াশরুমে। ধাপধুপ করে পা ফেলে সেদিকে তাকিয়ে শিশির দীর্ঘ একটা শ্বাস ফেলল। মেয়েটাকে আজকাল বড্ড আপন আপন লাগে। হেরোই মাঝে জাকিয়া এলেন, জিজ্ঞেস করলেন, কি আব্বু, ডাকছিলি কেন? শিশির ঘুরে হাসতে হাসতে বলল, ছেলেকে বউ দিয়েছ, এখন আর কাজের জন্য তোমার প্রয়োজন পড়বে না। তোমার বৌমা করবে। কাপড় কাচতে দিয়েছে তোমার আল্লাহ দিকে। কথাটা এমনভাবে বলল যেন বিশ্ব জয় করে ফেলেছে সে। বলে হাসলো। জাকিয়ার কাছে এসে বাহুতে আলতো হাতে চাপ্পড় দিয়ে বললেন, তাই না পাজি ছেলে? হ্যাঁ, আল্লাহ দিকে তো আহ্লাদ করে কোনো কাজ করাও না, তাকে কাচতে পাঠালাম। ঠিক করেছেন আম্মু? এবার জাকিয়া ছেলের কান ধরলেন, বললেন, হ্যাঁ, বিশ্বজয় করে ফেলেছ পাজি ছেলে। আরে আম্মু, কোথায় ট্রিপিক্যাল শাশুড়িদের মতো ছেলেকে আরেকটু অত্যাচার করতে শেখাবা? তা না করে উল্টো আমাকেই মারছো। দ্যাটস নট ফেয়ার আম্মু। জাকিয়া এবার জোরে হেসে দিলেন ছেলের কথা শুনে। ছেলেটা সত্যি এত পাজি, ছোট থেকে সকলকে জ্বালিয়ে মারে। বললেন, আমি সেসব ট্রিপিক্যাল শাশুড়ি না যে ছেলে বউকে অত্যাচার করব আর ছেলেদের শেখাবো পাজি একটা। আমার বৌমাকে অত্যাচার করবি না খবরদার, নয়তো আমিও তোর বউয়ের সাথে মিলে একসাথে পিটুনি দেব। বলে কান ছেড়ে দিলেন। শিশির হাসলো, বলল, দুজন প্ল্যান করো নাকি? প্রয়োজনে সেটাও করব। শিশির শুনে সশব্দে হাসলো। মায়ের হাত ধরে নিয়ে বিছানায় এসে বসে মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, আম্মু, তুমি তো ভালো কেন? আমার বেস্ট আম্মু তুমি। ছেলের কথায় তিনি মুচকি হাসলেন, চুলে হাত বোলাতে বোলাতে। কিছু বললেন না আর। রাত 12টা বাজতে চলল। কুয়াশার পড়া শেষ করে শিশিরের ঘরে এলো। এসে দেখল শিশির মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মাথা ধরেছে বোধহয়। কিছুদিন খুবই চাপ পড়ছে ব্রেনে। এছাড়া আজ রোদ গরম অতিরিক্ত পড়েছে, যার জন্য মাথাটা ধরেছে। কুয়াশার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কণ্ঠে একটু অশান্তি মনে হলো, কি হয়েছে তোমার? শিশির চোখ খুলে তাকালো। কুয়াশা তাকিয়ে আছে, দেখলো চোখ অসম্ভব লাল। আতকে উঠল সে, বলল, এ কি অবস্থা তোমার? শরীর খারাপ? বলে কপালে হাত রাখলো। দেখলো জ্বর উঠেছে, বলল, গায়ে তো জ্বর তোমার। হ্যাঁ, মাথা ধরেছে প্রচণ্ড। কণ্ঠটাও কেমন নির্জীব মনে হলো। কুয়াশার একটু মায়া হলো। আগে শিশির অসুস্থ হলে তাকিয়েও দেখতো না। বলল, কফি খাবে? এত রাতে আম্মুকে ডাকার দরকার নেই।
আমি ওষুধ খেয়ে নিচ্ছি। বসো, আমি করে আনছি। কথাটা শুনে তাকালো শিশির। বলে কি, হে কফি করবে? জীবনে গেছে চুলার কাছে? কখনো তো দেখেনি। বলল, তুই পারিস? শিখেছি। শিশির অনেক অবাক হলো। ইদানিং বাড়িতে দিনে বেশি থাকা হয় না বলে কিছু দেখা হয় না। শিশিরকে তাকিয়ে থাকতে দেখে বলল, বসো, আসছি আমি। বলে চলে গেল। শিশির আবার আগের ন্যায় চোখ বন্ধ করলো। কুয়াশার রান্নাঘরে টুংটাং করছে। সে সময়ে আজমিরা নিচে এলেন। বলো তো পানি নিতে এসেছে। কুয়াশাকে এই সময়ে রান্নাঘরে দেখে বললেন, কি কি করছিস এত রাতে? কুয়াশা বিব্রত হলো। এত রাতে কেউ আসবে ভাবেনি। এখন কি বলবে ভাবছে। কি বলেই বা মায়ের সামনে শিশিরকে সম্বোধন করবে বুঝছে না। নাম ধরে সে কোনো কালেই ডাকে না। বুড়ো ওল বলে সেটা এখন অযথা বললে বকা খাবে। এদিকে ছেলে বললে নাকি মেয়ে জামাই বলবে। ভাবনাই পড়ল। আজমিরাকে চেয়ে থাকতে দেখে আমতা আমতা করে বলল, তোমাদের ছেলের মাথা ধরেছে, জ্বরও এসেছে হালকা, তাই কফি বানাতে এসেছি। আজমিরা একটু না অনেকটাই অবাক হলেন। বিস্ময় নিয়ে চেয়ে রইল। এ মেয়ে শিশিরের জন্য কফি বানাতে এসেছে। এটাকে আনন্দ ধরে নিবে নাকি বিস্মিত হবে বুঝতে পারল না। কুয়াশার কথাটা বলেও লজ্জায় পড়ে গেল। হাজার মা হলেও কেন যেন লজ্জা লাগছে। বিস্মিত কাটিয়ে আজমিরা এগিয়ে গেলেন। চিনির কৌটা এগিয়ে দিতে দিতে বললেন, আমাদের ছেলে থেকে কি আমাদের জামাই বাবা হয়েছে সে? মায়ের এমন কথায় সে আরও লজ্জা পেয়ে গেল। আজমিরা মুচকি মুচকি হাসছেন। কুয়াশার লজ্জায় মাথা নুয়ে আছে। এবার না পেরে মাকে জড়িয়ে ধরল, বলল, চেষ্টা করছি আম্মু, একবারে তো সম্ভব না, তবে ও ও মানতে শিখেছে। অমায়িক হাসলেন তিনি। মেয়েটাকে ভাবতেন অবুঝ, কিন্তু এতটা বুঝদার আজ বুঝেছেন। কতই বা বয়স মেয়েটার। এই তো সেদিনের মেয়ে। কোলে পিঠে করে মানুষ করলেন। বিয়ে দেবার পর থেকে চিন্তায় ঘুমাতে পারতেন না। মেয়েটা সুখী হবে কিনা, মেনে নিতে পারবে কিনা, এসব চিন্তা দিন রাত পার করতেন। কিন্তু এরা ঠিকই সব ভাগ্য ভেবে মানতে শিখেছে। যে হারে দুজন ঝগড়া মারামারি করে কে বলবে এরা এখন একে অপরের জন্য দরদও দেখায়। শিশিরের জন্য কুয়াশার কফি করছে। জীবনে এই দিনও দেখবে ভাবিনি। আর আজ দেখো, অধিকার বোধ দায়িত্ববোধ থেকে দুজন দুজনের যত্ন নেয়। এটাই বিয়ের বন্ধন, বিয়ের জোর। আজমিরা মুচকি হেসে মেয়ের কপালে চুমু খেলেন, বললেন, আমার মানিকটা অনেক সুখী হবে। আমি দু চোখ মেলে দেখব সেদিন। আমার মাটা অনেক বুঝদার। কুয়াশা নাজুক হাসল। এবার একটু আহ্লাদি হলো। আহ্লাদ করে মেয়েকে অভিযোগ করে বলল, তোমার জামাই স্বামী হিসেবে ততটাও খারাপ না, অনেকটাই দায়িত্ববান, কিন্তু ভাই হিসেবে বেয়াদবের হাড্ডি ছিল। আজমিরা শুনে হাসল শব্দ করে। কুয়াশার কথাটা বলে মাথা নুয়ে নিল। আজমিরা মাথায় হাত বুলিয়ে বললেন, ছেলে আমাদের লাখে একটা ছিল, তাই জামাই বানিয়ে নিয়েছি। কুয়াশা আবার মাকে জড়িয়ে ধরল। তিনি বললেন, যা, কফি হয়ে এসেছে, নিয়ে যা। আর মেডিসিন দিয়ে দিস। বেশি জ্বর উঠলে ডাকবি আমায়। আচ্ছা। কুয়াশা সম্মতি দিয়ে কফির কাপে কফি ঢেলে নিয়ে চলে গেল। আজমিরা সেদিকে তাকিয়ে ছলছল চোখে চেয়ে মুচকি হাসলেন। বুকটা অনেক পাতলা লাগছে। এরপর স্বামীর কথা মনে উঠল। মনে মনে বললেন, দেখেছো, আমাদের মেয়ে সুখী হচ্ছে। আমি নিজের চোখে দেখছি সেই সুখ। তোমার আদরের ভাতিজা তোমার মেয়েকে সুখী রাখবে। তুমিও থাকলে দেখতে। আজমিরা কথাগুলো ভেবে চোখের পানি নীরবে ছেড়ে দিলেন। ঘরে এসে দেখল শিশির সেভাবেই বসে আছে। গিয়ে কাঁধের উপর হাত দিয়ে বলল, নাও কফি খাও, ভালো লাগবে। শিশির মুখ তুলে তাকালো কুয়াশার মুখের দিকে, এরপর কফির দিকে। কুয়াশা আবার চোখে ইশারা করলো। শিশির নিল কফি, ফু দিয়ে কফি মুখে নিল। না, খারাপ হয়নি, ভালোই হয়েছে। গোবর ঠাসাটা তাহলে রান্নাও শিখেছে। টিপকুনি কেটে বলল,
ঝগড়া ছিল অন্য কিছু যে পারিস জানা ছিল না তো। কুয়াশার চোখ ছোট ছোট করে তাকালো। অন্য সময় হলে আগে মেরে কথা বলতো, এখন অসুস্থ বলে মুখ বুজে সহ্য করলো। শিশিরের মুখের সামনে ঝুঁকে আস্তে করে বলল, মিস্টার বনল, তোমার বউ যে ঝগড়া ছাড়া স্বামীর সেবা করতে জানে, মানতে শিখো, বুঝেছো? শিশিরের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলে উঠে এলো। শিশির নিঃশব্দে হেসে দিল দাঁত বের করে। সেদিন তার বলার মতো করেই বলে গেল ভেবে আবার হাসলো। কুয়াশা ড্রয়ারের সামনে গিয়ে ফার্স্ট এইড বক্স বের করে শিশিরের সামনে এলো। একটা নাপা এক্সট্রা এবং একটা এক্সেল প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক বের করে গ্লাসে পানি সমেত শিশিরের সামনে ধরল, বলল, এ দুটো খেয়ে নাও, মাথা ব্যথা আর জ্বরটাও পড়ে যাবে। আর ওঠো, এখন ঘুমাবো, চলো। বলে শিশিরকে ঠেলতে লাগলো। শিশির একের পর এক অবাক হচ্ছে। এই রাত বোধহয় অবাকের রাত। সে অবশিষ্ট কফিটুকু খেলো একটু সময় নিয়ে। এরপর কুয়াশার থেকে ওষুধ নিয়ে খেয়ে উঠে পড়ল। কুয়াশা বক্স গ্লাস জায়গা মতো রেখে এলো। এসে লাইট অফ করে শুয়ে পড়ল। শিশির চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করে আছে। বেশি কথা বলছে না, মাথাটা একটু বেশি ধরেছে। কুয়াশা শিশিরের কাছে এগিয়ে গেল, মাথায় হাত রেখে আলতো হাত রেখে মাসাজ করতে লাগলো। মেইলে চিকন চিকন নরম তুলতুলে হাতের স্পর্শ কপালে পেয়ে শিউরে উঠল শিশির। মাথা মাসাজ করতে বেশ ভালো লাগছে। চোখ খুলে অন্ধকারে কুয়াশার মুখটা দেখার চেষ্টা করলো, কিন্তু দেখতে পেল না। তবে কুয়াশার নিঃশ্বাসের শব্দ পেল। বলল, অন্য সময় চুল টেনে ছিঁড়ে ফেলিস, এখন টেনে দে, ব্যথা করছে খুব। কুয়াশা নিঃশব্দে হেসে ফেলল। কথা অনুযায়ী চুল টানতে লাগলো। ছোট ছোট পুরুষালী চুলের মাঝে নিজের কোমল আঙ্গুলগুলো চালাতে লাগলো। শিশির এবার আরাম পাচ্ছে। শরীর গরম হয়ে আছে, ভালো লাগছে না। মাথা ধরলে যে কেমন লাগে সেটা যার ধরে সেই বোঝে। এবার সে কুয়াশার পেট ধরে টেনে নিজের কাছে আনলো। কুয়াশাকে নিজের মুখ কাত করে নিয়ে নিজে কুয়াশার মুখোমুখি মুখ করে কাত হয়ে শুয়ে গলার মাঝে মুখ গুজে দিল। কুয়াশা কেঁপে উঠল। আজ প্রথম এভাবে শুলো শিশির। শরীর ভালো গরম অনুভব হলো। তাই সেও স্বামীর অসুস্থতার সঙ্গ দিতে কিছু আর বলল না। এই লোকটা আজকাল হৃদয়ে ভাবনায় এসে উকি দেয়। শিশির গলার মাঝে মুখ গুজে রেখে অস্পষ্ট স্বরে বলল, হাত বন্ধ করবি না, মাসাজ কর, ভালো লাগছে, ঘুমোবো আমি। কুয়াশা উপায় না পেয়ে মেনে নিল। যতক্ষণ জেগে থাকলো হাত চালাতে থাকলো। তার এক হাত শিশিরের মাথার নিচে, অন্য হাত দিয়ে করছে। শিশির ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টায় আছে। নিঃশ্বাসে গরম বাতাস পড়ছে কুয়াশার গ্রীবাদেশে। এতে ক্ষণে ক্ষণে শিউরে উঠছে সে। এদিকে শিশির ইচ্ছে করে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। কুয়াশাও গ্রীবাদেশের স্মেলটা তার ভীষণ ভালো লাগছে। ওই যে প্রথম দিন পেয়েছিল। কিছুক্ষণের মাঝে চোখে ঘুম ধরা দিল। কুয়াশা বুঝলো ওই শিশির ঘুমিয়ে গেছে। বুঝে মুচকি হাসলো। প্রেমে পড়াতেও সুখ আছে। কেমন সুখ সুখ লাগছে আজকাল। প্রেমে যে পড়েছে সে। পরদিন শুক্রবার। জাহিদ মালিথা বাড়িতে এসেছে। সকালে নাস্তা খেয়ে সোফায় বসেছে। এমন সময় রান্নাঘর থেকে শোরগোল এলো। রান্নাঘরে বৃষ্টিকে জাকিয়ে বলেছে দুপুরের রান্নার জন্য মাছ মাংস বের করে ভিজিয়ে দিতে। সে কথা অনুযায়ী ফ্রিজে যেই না খুলেছে অমনি ফ্রিজ থেকে আসা মাছ মাংসের বটকা গন্ধ পেয়ে দৌড়ে রান্নাঘরে বেসিনে গিয়ে হড়হড় করে বমি করে দিয়েছে। এমনিতেই কাল থেকে বমি হচ্ছে, আর এখন কাঁচা মাংস মাছের গন্ধ শুকে বমি করে দিয়েছে। গন্ধটা কেমন যেন একটুও সহ্য হলো না। শাশুড়িরা সহ ইয়াসমিন কুয়াশা দেখে বিস্মিত হয়ে বৃষ্টিকে নিয়ে শোরগোল সহ ব্যস্ত হয়ে পড়েছে। মালিথা ভিলায় এমন শোরগোল পেয়ে তুষার সহ শিশির নিহার তুহিন হিমেল ছুটে গেল। জাকির ও জাহিদ মালিথা অধিক আগ্রহে মুখিয়ে রইলেন ঘটনা জানার জন্য। আগে ওনারা গেলেন না। তুষার তুহিন বলে গেল তারা দেখবে বিষয়টা।
রান্নাঘরের সামনে 5 ভাই গিয়ে দেখলো বৃষ্টিকে নিয়ে সকলে উত্তেজনা। তুষারও দেখে তৎক্ষণাৎ ছুটে গেল, তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? ও এমন বমি করছে কেন? তৎক্ষণাৎ কেউ উত্তর করতে পারল না। বাড়ির 3 গিন্নি বিষয়টা জহুরি নজরে দেখার চেষ্টা করছে। বৃষ্টি বমি ছেড়ে এখন নেতিয়ে পড়ল। তৎক্ষণাৎ তুষার পেছনে গিয়ে ধরল দুবাহু চেপে। এতক্ষণ কুয়াশা ইয়াসমিন আম্বিয়া ধরে রেখেছিল, তুষার ধরতেই ওরা ছেড়ে দিল। শিশির জাকিয়াকে জিজ্ঞেস করলো, আম্মু, সকালের খাবার তো সকালে খেয়েছে, তেমন অসুবিধা হচ্ছে না। ভাবের কি হলো? গ্যাস্ট্রিকের সমস্যা হলো নাকি? জাকিয়া বৃষ্টির দিকে তাকালো। গ্যাস্ট্রিক হলে ফ্রিজ খোলার পর এমন হবে না, তিনি যেমনটা ভাবছে সেটা কি তবে? এদিকে তুষারের এবার কিছু একটা মনে পড়ল। তৎক্ষণাৎ বৃষ্টির মুখের দিকে নজর দিল। সে এতটাই নেতিয়ে পড়েছে যে কোনো উত্তর করতে পারছে না। তুষারের মনে পড়ল রাতে বৃষ্টি প্রেগন্যান্সি টেস্ট কিট আনতে বলেছিল। এখন বমি হচ্ছে, বিষয়টা পরিষ্কার হচ্ছে। সে শিক্ষিত ছেলে হয়ে যে এই সামান্য জিনিস বুঝবে না সেটা অহেতুক হবে। তুষার এবার মায়ের মুখের দিকে তাকালো। 3 যা বৃষ্টির দিকে একবার তাকালো, একবার তুষারের দিকে তাকালো, এরপর একে অপরের দিকে তাকালো। শিশির, কুয়াশা, নিহার হা করে শুধু এদের ভাবভঙ্গি দেখছে। ওদিকে তুহিন, ইয়াসমিনও বিষয়টা বুঝে গেছে। নিহার বলল, আরে তোমরা এভাবে ঠাঁই দাঁড়িয়ে আছো কেন? বেশি সমস্যা হলে ডক্টরের কাছে নিতে হবে তো ভাবিকে। কুয়াশা এদের জহুরি নজরে দেখে চলেছে। বিষয়টা কি সে বুঝতে পারছে নাকি বোঝার চেষ্টা করছে? শিশিরের দিকে তাকালো, তখন শিশিরও তাকালো। এবার 3 গিন্নি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে একসাথে বলে উঠলেন, আমার দাদি হতে চলেছে বৃষ্টি। বৃষ্টি অসুস্থ শরীরেও চোখ খুলে তাকিয়ে দেখল শাশুড়িদের। লজ্জা এসে গ্রাস করলো, কিন্তু এটা লজ্জার না, সব থেকে আনন্দের অনুভূতি। কিরকম শিহরণ হচ্ছে, বুকের মাঝে উথাল পাথাল আনন্দ হচ্ছে। কাল সকাল থেকে বমি হচ্ছিল, তুষার ছিল না, পিরিয়ড মিস হয়ে গেছে। এসব থেকে রাতে তুষারকে টেস্ট কিট আনতে বলেছিল। একবার শিওর হয়ে জানাবে ভেবেছে। এখনো অবশ্য শিওর হতে পারছে না, তবুও 90% শিওর। এখন শুধু টেস্ট করা বাকি। মায়েদের কথায় শিশির, কুয়াশার, নিহার, হিম আবারও হা করে তাকালো। ইয়াসমিন মুচকি হেসে বলল, বোধ হয় কাকিমণি হতে চলেছি, ঠিক না ভাবি? বৃষ্টি উত্তর করল না। তুষার মুচকি হাসলো, জাকিয়ার দিকে তাকিয়ে বলল, আম্মু ঘরে নিয়ে যাবো ওকে? জাকিয়া ছেলের পানে তাকালেন। স্পষ্ট আনন্দ ছেলের মুখে, কেমন সুখের হাসি। এই অনুভূতির সাথে যে তিনি এই বড় মানিকটার আসার সময় পেয়েছিল, এখন ওনার সেই বড় মানিক সে আনন্দ পাচ্ছে। ভাবা যায়। জাকিয়া ছেলের মাথায় হাত রেখে বললেন, আমার বড় মানিক, অভিনন্দন। দুনিয়ায় সব আনন্দ সুখ তোদের হোক। তুষার শব্দহীন হাসলো দাঁত বের করে। আনন্দে এখন উঠতে ইচ্ছে করছে তার। দুহাতে বৃষ্টি 2 বাহু শক্ত করে চেপে ধরল। বৃষ্টির তুষারের উত্তেজনা টের পেল, তাকালো মুখের দিকে নির্ভীক চোখে। একজন স্ট্রং পার্সোনালিটির পুলিশ অফিসারের এই মুহূর্তে বাবা হবার আনন্দ কতটা গ্রাস করেছে তা স্পষ্ট ফুটে উঠেছে। কেমন সুখ সুখ লাগছে। এতটা সুখ লাগে এই অনুভূতিগুলোই। শিশির, নিহার, কুয়াশা, হিম এবার চেঁচিয়ে উঠল। সত্যি? শিশির, নিহার, হিম একসাথে বলে উঠল, সিরিয়াসলি আমরা চাচু হব? কুয়াশাও এবার চেঁচিয়ে বলে উঠল, সত্যি আমি ফুপু হচ্ছি বড় আম্মু? তা শুনে শিশির চোখ ছোট ছোট করে তাকালো। সকলে এবার দৃষ্টি কুয়াশার পানে দিল। শিশির চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে কুয়াশার কথার ভাবলো, সে যদি চাচু হয় তবে এই গোবর ঠাসা ফুপি কি করে হয়? মাথার উপর চাটি মেরে বলল, এই গোবরঠাসা, ফুপি হবি কেন তুই? কুয়াশাকে মারার জন্য সে রেগে গেল। মাথা ডলতে ডলতে রাগ তুলে ঝাঁঝালো কণ্ঠে বলল, তো কি হব? তুষার ভাইয়া আমার ভাইয়া না? তবে ফুপু কেন হব না? আজব। বাড়ির সকলে মনে মনে মাথা চাপড়ালো। শুরু হয়ে গেছে এদের নিয়ম মাফিক যুদ্ধ। আমি যদি চাচু হই তো তুই ফুপু হবি কেন? গোবরঠাসা নামটা একদম সার্থক,
সাধু তোর বলে না কবর ঠাসা। কুয়াশার এবার মনে পড়ল সে আনন্দের চোটে এখনকার সম্পর্ক ভুলেই বসেছিল। তবে একটু বিরক্ত হলো এমন সম্পর্ক বদলের জন্য। কোথায় সে ফুপু ডাক শুনবে? একটা মাত্র ফুপু হবে এতগুলো ভাইয়ের ছানাপনাদের। কিন্তু হায় আফসোস, সেটাও গোল্লায় গেল। তবুও সে নারাজ মানতে। সে ফুপুই হবে, তার সাধের ডাক সে শুনবে না। এটা হতেই পারে না, সে জোর গলায় বলল। ধুর, রাখো তো তোমার চাচি টাচি হতে পারবো না আমি। আমি তো ফুপুই হব, ইভেন সব ছানাপোনাদের ফুপু হব। হায় আমার সাধের ডাক, সব ছানাপোনারা কিলবিল করতে করতে এসে ফুপু ফুপু বলে ডাকবে। ইস কি সুন্দর ডাক, আর আইসে চাচি বানাতে। আমি তো ফুপুর ডাক কি শুনবো। এবার হিম তৎক্ষণাৎ বলে উঠল। এই বাবু, শিশির ভাইয়ের ছানাপোনাও ফুফু হবা নাকি তুমি? লেও ঠেলা, মোর জ্বালা, কি কথায় কি মানে হয়ে গেল। উফ, সকলে এই কথা শুনে জোরে জোরে হেসে দিয়েছে। বৃষ্টিও অসুস্থতার মাঝে হাসছে, আর শিশির কুয়াশা আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। কুয়াশা নিজের কথায় নিজেই ফেসে গেছে। শিশির এবার রাগ নিয়ে দাঁত কিরমির করে তাকালো কুয়াশার দিকে। দাঁতের দাঁত চেপে ওর দিকে তাকিয়ে বলল। ওর ফুপু হবার শখ জেগেছে, ওকে ফুপু বলেই ডাকাবো, শখ না মিটিয়ে ছাড়বো না। কুয়াশা লজ্জা পেয়ে গেল, আর সকলে আরেক দফা হেসে উঠল। নিহার এবার সুযোগ পেয়ে টিপকুনি কেটে বলল। এক কাজ কর, কুসুর যখন ফুপু হবার শখ, তো তুই না হয় ফুপু হয়ে যা, দোষ কি তাতে? কুয়াশা লজ্জা পেয়ে গেল, আর সকলে আরেক দফা হেসে উঠল। নিহার এবার সুযোগ পেয়ে টিপকুনি কেটে বলল। আবারও হাসির রোল পড়ল। কি একটা জ্বালা, নতুন অতিথি নাই আসতে এত হাসি আনন্দ, না জানি আসলে কি হবে। শিশির এবার ফরকে গেল, আর কুয়াশার বিশ্বজয়ের হাসি দিল দাঁত কেলিয়ে। শিশিরের দিকে দাঁত বের করে চোরা চোখে তাকিয়ে নিহারের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল। এই ভাইয়া, এটা তো মাথাতেই আসেনি আমার। আমি তো এবার ফুপুই হচ্ছি। ওই বোনল প্রয়োজনে ফুপা হোক বা না হলে নাই। শিশির চোখ গরম করে তাকালো, তাতে সব মিটমিট করে হাসছে। ভালোই লাগছে এদের খুনসুটিগুলো। নিহার বলল। তবে তোদের ছানাপোনাদের সময় আমি মামা হচ্ছি এটা কনফার্ম, কারণ একটা মাত্র বোন আমার। ভাইয়ের সাথে বিয়ে দিয়েছি বলে কি মামা ডাক শুনবো না? আমারও মামা ডাক শোনা লাগবে। তোরা কি হবি না হবি সেটা তোদের বিষয়। কুয়াশা এবার লজ্জায় পারে না, দৌড়ে চলে যাবে। শিশির হতভম্ব হয়ে গেছে। এরা ভেবেছে কতদূর, তাদের এখনো ফার্স্ট নাইটই এলো না, তো মামা হবে কি করে? বাসর হলে তো ভাগ্নে ভাগ্নে আসবে। আজ সব ভাবনা, আজব সব ভাবনা। জীবন তার তেনা তেনা, আর এরা আছে মামা হওয়ার নিয়ে। ভেবে নিহারের দিকে রাগ নিয়ে কটমট করে তাকালো সে। তুহিন এখানে নীরব দর্শক, কারণ সে আগে থেকেই শান্ত শিষ্ট, আর এখন এরা এমন খাপছাড়া কথা বলে মজা করছে, বড় মানছে না, তাই সে আরও চুপ আছে। ইয়াসমুনি একটু টিপকুনি কেটে বলল। শিশির, আমরা কি আরো একটা সদস্য পেতে যাচ্ছি? না, তোরা তো তেমন করেই মিল করছিস। এবার জাকিয়া শব্দ করে হেসে দিলে বললেন। এদের ছানাপোনার মুখে দাদা দাদু ডাক শোনার আশা আর করছি না আমরা। এর আগে নিজেরাই বড় হয়ে নিক। শুনে শিশির বেজায় লজ্জা পেল কেন যেন। আর কুয়াশা এবার এক দৌড়ে ঘরে। তাকে আর পায় কে? এবার আর থাকা যাবে না। এদের ভাবনা চিন্তা বহু দূর, অথচ তারা এদের ভাবনা পর্যন্তই যেতে পারেনি। শিশিরও আর দাঁড়ালো না, বেরিয়ে এলো। ওরা দুজন বেরিয়ে আসতেই হাসলো সকলে। তুষার বলল। ওরা মানতে শিখেছে আম্মু, সময় মতো স্বীকার করবে, চাপ দিও না। বলে থেমে আবার বললেন। আব্বু যা, বৃষ্টিকে ঘরে নিয়ে যা, কাল সকালে ডক্টরের কাছে নিয়ে যাবে কিন্তু। তুষার সম্মতি দিয়ে বৃষ্টিকে ধরে বেরিয়ে এলো। ওরা বেরিয়ে যেতে সকলে প্রশান্তি হাসলেন। এমন সুখময় পরিবারেই যেন চিরন্তন থাকে, কোনো বদনজর যেন না লাগতে পারে। আল্লাহ যেন সব সময় পরিবারের সহায় থাকেন। আজ এই আনন্দ অনেক বড় আনন্দের। বাড়িতে ছোট সদস্য আসতে চলেছে, 4টে এখানে কথা।
সকলের প্রথম কোনোটা অনুভূতির সাথে পরিচয় হবে। জাকিয়া তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন। কর্তাকে খবর না দিলে আনন্দ বাড়বে না। ইয়াসমিন তুহিন বেরিয়ে গেল তখন। নিহার গিয়ে শশীকে আগে জানাবে। মেয়েটা জানলে নেচে উঠবে, কত শত পাগলামির কথা বলবে, সেগুলো সে আনন্দে শুনবে আর মিটিমিটি হাসবে, কখনো আবার অট্ট হাসিও দেবে। মেয়েটার সাথে কথা বলতে গেলে কখন যে 2-3 ঘন্টা হয়ে যায় টেরই পায় না। এতটা আপন হয়ে যাবে এত অল্প সময়ে কখনো বুঝিনি। তার ইচড়ে পাকাটা সে বলতে পাগল। তার ইচড়ে পাকা শুধু পাকনা পাকনা কথা বলে। এই বয়সে এতটা না পাকলেও পারত। অনুভূতি আরও বাড়িয়ে দেয়। কবে যে নিজের করে নিজের কাছে আনতে পারবে ভাবতে ভাবতে ঘরে গিয়ে শশীর কাছে কল দিল। শশী আজ শুক্রবার হওয়াতে ফ্রি ছিল। তৎক্ষণাৎ ওপাশ থেকে মায়াবী মোহনীয় নিশাময় চিকন সুরেলা কণ্ঠে সালাম দিয়ে উঠল। নিহারের ঠোঁটে হাসি ফুটল। মেয়েটার কণ্ঠ শোনা মাত্রই হাসি ফুটে উঠে ঠোঁটে। নিহার সালাম বিনিময় করে ভালো মন্দ জিজ্ঞেস করল। এরপর কাঙ্ক্ষিত কথাটা জানিয়ে দিল। এ নিয়ে বহু কথা চলল তাদের মাঝে। কুয়াশা দৌড়ে নিজের ঘরে চলে এসেছে। সে নিজের ঘরেই বেশি থাকে। এখনো কোনো জিনিস শিশিরের ঘরে নেয়নি। শিশিরের ঘরে এসে দেখলো কুয়াশা নেই। চূড়ান্ত বিরক্ত হলো। একে কখনো এখানে পাওয়া যায় না। বেরিয়ে কুয়াশার ঘরের সামনে গেল। দেখলো সে ঠাস করে শুয়েছে। রাগ নিয়ে বলল, এই খবর ঠাসা, ঘরে আয়। তোর এখানে কি রে সবসময়? কুয়াশা তা শুনে উঠে বসলো। উত্তর করল, তো তোমার কি? আমার ঘরে আমি থাকি, এখানেই আমার সব। শিশির রাগলো আর একটু। কিরমির করে বলল, আসবি তুই? কুয়াশা দেখলো রেগে গেছে, তাই কথা বাড়ালো না। উঠে শিশিরের দিকে তাকিয়ে থেকে এগিয়ে গেল। শিশির ওর আশা দেখে দরজায় মুখ থেকে চলে গেল নিজের ঘরে। কুয়াশা গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? শিশির এবার কুয়াশাকে খপ করে ধরল। হাত ধরে কাছে টেনে নিল। কুয়াশা ভয় পেয়ে গেল। এটাকে তখন খেপিয়েছে। না জানি কি করে এখন। শিশির বলল, তা তোর খুব শখ না ফুপু ডাক শোনার? হ্যাঁ, তো এতে দোষের কি আছে? না, দোষের কিছু নেই। তো আমার ছেলে মেয়ের ফুপু ডাক শুনবে না আম্মু ডাক শুনবে? কুয়াশার ভেতরে সব ঝংকার তুলল। শিশির করে শরীরের লোমগুলো কাটার ন্যায় খাড়া হলো। শিশিরের চোখে কেমন ভাব, দুষ্টু ভাব তো আছেই সাথে। কুয়াশা ঢোক গিল। এখন কি উত্তর দেবে ভাবছে। উল্টাপাল্টা উত্তর দিলে নির্ঘাত মারি। কি হলো বল? তুমি মামা হতে পারলে আমিও ফুপু হতে পারবো। শিশির কথাটা শুনে ভরকে গেল, হতভম্ব হয়ে গেল। বিস্ময় নিয়ে তাকালো। একে জবাব সে কি জিজ্ঞেস করলো, আর এই গোবর ঠাসা কি জবাব দিল? তারই ছেলে মেয়ে সে কিনা হবে মামা, মানে মানা যায় তা? কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। এটা শুনতেও তো কেমন লাগছে। ডাকলে কেমন হবে? ছি ছি ছি। নিজে ছানাপোনার মামা সে কখনো হবে না। হলে বাবাই হবে, নয়তো কি একটা বিশ্রী ব্যাপার স্যাপার হবে। মামা মামা বলে ডাকলে ফিলিংসটা বউয়ের দুঃসম্পর্কের ভাই। এ হতে দেয়া যাবে না। না মানে না, কখনো না। সে বাবা ডাকি শুনবে, ইটস কনফার্ম। এদিকে কুয়াশা কথাটা বলে সেই আনন্দ পেয়েছে। তাকে যদি ফুপু ডাকাতে পারে, সে কেন মামা ডাকাতে পারবে না? এটা একটা লজিক্যাল কথা, সম্পূর্ণ যুক্তি আছে। লয়ার হবে। 2 দিন পর যুক্তি দিয়ে কথা না বললে কি করে হবে? হাসি হাসি মুখে দুষ্টুমি করে আবার বলল, কি হবে তো মামা? দেখো মামা ডাকের ফিলিংস কিন্তু সেই হবে। মজা লাগছে খুব। উল্টো জবাব দিতে পেরে আবার বলল, তবে একটা মজার বিষয় হবে। ছানাপোনারা তোমাকে মামা ডাকবে, আমাকে ফুপু। বিষয়টা কত ইউনিক না? আমরাই পৃথিবীর বেস্ট মাতা পিতা হব, যারা কিনা ছেলে মেয়েকে মামা ফুপু ডাকাবে। বলে ঠোঁট টিপে হাসল সে। শিশির বিস্ময় কিংকর্তব্য বিমূঢ়। মানে এই গোবর ঠাসা কি সত্যি ডাকাবে? এর দ্বারাই সম্ভব হবে বলা যায় না। ছানাপোনা হবার পর প্রথম ডাক তাকে মামাই ডাকলো। ভেবে নিজেকে সামলে নিল। কুয়াশাকে এবার একটু শিক্ষা দেয়া যাক। টেনে একদম শিশির নিয়ে নিল। তাই না? কুয়াশার শক্ত বলিষ্ঠ হাতের চাপে মনে হচ্ছে
গুড়িয়ে যাবে। আজ বোধহয় হাড় গোড় ভেঙে বিছানাগত করে ছাড়বে এই বুনো ওল। ভালো মতো চেতিয়েছে বুনো ওলটাকে। সে এবার নিজেকে বাঁচার অস্বাভাবিক একটা কাজ করে বসল। শিশির ওকে দুহাতে কোমর পেঁচিয়ে ধরে রেখেছে, আর ও নিজের ডান হাতটা তুলে শিশিরের ঘাড়ের পেছনে দিয়ে চুলের মধ্যে ঢুকিয়ে মাথার পেছনে ছোট ছোট চুলগুলো শক্ত করে মুঠে চেপে ধরল। শিশির তৎক্ষণাৎ কিছু বুঝে ওঠার আগেই সে বল প্রয়োগ করে শিশিরের মাথায় ঝুঁকিয়ে নিল নিজের সামনে, কারণ তার পা উঁচু করার মতো কায়দা নেই। শিশিরকে ছোঁয়া পেতে হলে ঝুঁকাতে হবে, আর সেটাই করল। শিশিরের মাথা ঝুঁকিয়ে সাথে সাথে ডান গালে কামড় বসিয়ে দিল, বোধহয় জোরেই দিল। তার কোমর ভাঙার প্ল্যান করেছে, আর সে কি আস্তে কামড় দেবে? কখনোই না। কামড় দেওয়ার সাথে সাথে শিশির হতভম্ব হয়ে গেল। কুয়াশার কামড় দিয়ে যখন মুখ তুলে নিল, তখন শিশির কুয়াশাকে কোমর ছেড়ে নিজের কামড় দেয়া গালে হাত দিয়ে ইস বলে উঠল। ডলতে লাগলো চেতে উঠে। গোবর ঠাসার বাচ্চা। এটা বলার পরপরই কুয়াশা আবার আরেক কাণ্ড করল। শিশিরের বুকের লোম টেনে দিল টি শার্টের উপর থেকেই, দিয়ে দিল ফো দৌড়। কিন্তু বেচারা বেশি দূর যেতে পারল না। শিশির এত অত্যাচার মেনে নেবে? সে কুয়াশা দৌড়ে চলে যাওয়ার দেখে খপ করে হাত ধরে গিয়ে ভুলবশত কুয়াশার ওড়না টেনে ধরে ফেলেছে, আর কুয়াশাও দৌড়ে চলে যাবার ফলে ওড়না একদম বুক থেকে খুলে গেছে। এখন সেটা শিশিরের হাতে। কুয়াশা দরজার সামনে চলে গেছে। দুজনেই হতভম্ব হয়ে গেছে। মানে বিষয়টা একদম অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেল। উদ্দেশ্য ছিল এক, হয়ে গেল আরেক। কুয়াশা তো থেমেছে যখনই শরীর থেকে ওড়না ছুটে গেছে, আর শিশিরের হাত না পেয়ে ওড়না পেয়ে বিষয়টাতে বাকরুদ্ধ হয়ে গেছে। খুবই খারাপ একটা পরিস্থিতি হলো। যদিও স্বামী স্ত্রী, তবুও দুজনেরই কেমন যেন বাজে ফিল আসছে। দুজনে একসাথে থাকুক, জড়িয়ে ধরুক, কিন্তু এমন একটা পরিস্থিতিতে ফিল অন্যরকম হচ্ছে। এছাড়া শরীরে ওড়না বাদে কুয়াশার লজ্জায় সেখানেই ঢুকে যেতে ইচ্ছে করছে। সে এখনো শিশিরের দিকে ঘুরেনি। শিশির সামনে ওড়না বাদে থাকতে আর পারছে না। শিশিরের সামনে ওড়না বাঁধে থাকতে আর পারছে না। ভেতরে তোলপাড় হচ্ছে। এদিকে শিশির পরিস্থিতিটাকে কিভাবে নেবে সেটা ভাবছে। নিজেকে সামলে নিল। জড়িয়ে ধরে শুতে পারলে ওড়না বাঁধে দেখলে কি সমস্যা? বউ সে তার। নিজেরা সময় নিয়েছে, তাই বলে এসব নিয়ে ন্যাকামো করার কি আছে? নিজেকে বুঝ দিয়ে কুয়াশার কাছে এগিয়ে গেল। কুয়াশা আরও লজ্জায় মরিমরি হয়ে গেল। দুরু দুরু করছে বুক। কুয়াশার একদম কাছে পেছনে গিয়ে লো ভয়েসে শিশির দুষ্টুমি করে ঠোঁট কামড়ে বলল, যা এবার। কুয়াশা লজ্জায় আরও বাড়ল, মাথা নিচু করে আছে। সে আবার বলল, দাঁড়িয়ে থাকলে কেন? ছোট হাওয়া শেষ। কুয়াশা এবার না পেরে নিজের লজ্জা নিবারণের জন্য ঘুরে শিশিরকে জড়িয়ে ধরে বলে উঠল, প্লিজ। আর এদিকে শিশির তো চমকে উঠেছে। নিজ থেকে এমন আবেদনময়ী হয়ে জড়িয়ে ধরেছে কখনো কুয়াশা? মনে করার চেষ্টা করল, কিন্তু মনে পড়ছে না। এমে তাকে এভাবেই ডুবিয়ে দেবে। তবে এ জড়িয়ে ধরল কি জন্য? লজ্জায় নাকি ভয়ে? শিশির বিষয়টা ধরতে সক্ষম হলো না। সে কুয়াশাকে বুকে নিয়ে সামনে থেকে দরজা বন্ধ করে দিল। দরজা খোলা ছিল। শিশির এবার কুয়াশাকে বলল, বি নর্মাল। বউ তুই আমার, আমি কোনো পরপুরুষ না। কুয়াশা কাঁপলো, একটু থামলো। তা শুনে সত্য তো শিশির চাইলে তার উপর সম্পূর্ণ অধিকার ফলাতে পারে। শিশির এবার টিপকুনি কেটে বলল, আমার ভয় আমার বউকে সুলোকালি। বাহ, ভালো উন্নতি হয়েছে তোর। থেমে আবার বলল, তা এখন কি করব সেটা বল। আমাকে কামড় দিলে, বুকের লোম টানলে, এগুলো কিভাবে ফেরাবো তাই বল। তোর বলা অনুযায়ী শাস্তি হবে, কিন্তু মাফ আমি করছি না, শাস্তি পেতে হবে। তুই আমাকে মেরে চলে যাবি, আমি সেটা কোনো কালে হতে দিয়েছে? তবে এখন কেন দেব? অত সস্তা না আমি। বল, জলদি বল। কুয়াশা হতভম্ব হয়ে গেল। কত বড় বিয়াত্তব বুনো ওল একটা। মনে 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 আচ্ছা মতো বকে নিল। এরপর মাথা তুলে জড়িয়ে রাখা অবস্থাতেই শিশিরের মুখের দিকে তাকিয়ে বলল, কি আর করব, বেঁধে যে ফেলেছো আমায়, যাবার পথ নেই। দাও কামড় দাও, কামড় ফিরিয়ে দাও।
এই বলে সত্যি সত্যি শিশিরের দিকে গাল বাড়িয়ে দিল। শিশির হাসবে নাকি কিছু বলবে বুঝছে না। কুয়াশার কথাটা একদম বাচ্চাদের মতো করে বলল। সে কুয়াশার মুখের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। না, এই মেয়ে বউ হিসেবে ততটাও খারাপ না, মানতে শিখেছে সব কিছু। তা ক্ষণে ক্ষণে কাজে কর্মে কথাবার্তায় বুঝিয়ে দেয়। মেয়েটা তার মনের ঘরেও ঢুকে গেছে। আগে শুধু ঝগড়ুটে ভাবত, তেমন নয়। এতদিনে বোঝা হয়ে গেছে এর সাথে সংসার ভালোই সুখময় হবে। আজকাল ততটাও বিবাগী হয় না। ভাবতে ভাবতে তুলল কুয়াশাকে বুক থেকে, তুলে সোজা করে দাঁড় করালো। কুয়াশা আবার লজ্জায় উনিয়ে গেল। দেখল তা মন দিয়ে। হেমে যে এতটা লজ্জাবতী আগে কখনো টের পায়নি। শিশির এবার হাতের ওড়না পরিয়ে দিল নিজেই। কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, ওর নামে নিজেই খুলবো, নিজেই পড়াবো। সেই দিন খুব জলদি আসছে। রেডি হ, ঝগড়ুটে গোবর ঠাসা। কুয়াশার শরীর অন্তর অবশ হয়ে এলো সামনে থাকা তার স্বামীর কথা শুনে। একে ভয়ঙ্কর অনুভূতি। আগে এমন কিছু তো কখনো হয়নি। বৃষ্টিকে ঘরে এনে তুষার প্রায় আধা ঘন্টা ধরে জড়িয়ে ধরে আছে। সে বৃষ্টিকে এনে প্রথমে খাটে বসিয়ে হেলিয়ে আধশোয়া করে শুয়েছে। এরপর 1 সেকেন্ডের অপেক্ষা না করে বৃষ্টিকে জড়িয়ে বুকে মাথা রেখে শুয়ে আছে। কোনো কথাই বলছে না, শুধু চোখ বন্ধ করে অনুভূতিটাকে প্রকাশ করছে। বৃষ্টি এই পাগলামোকে কি বলবে? সে নেতানো শরীর নিয়ে স্বামীর চুলে হাত চালাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এবার বৃষ্টি বলল, এই যে এসপি অফিসার সাহেব, তোমাকে এই মুহূর্তে বাচ্চা ছাড়া কিছুই মনে হচ্ছে না। আমি বাবা হব, এটার আনন্দ কি দিয়ে প্রকাশ করব বৃষ্টি? বৃষ্টি কি বলবে বুঝল না। তুষার আরেকটু গভীর হলো, বলল, আমার বুক টিপ টিপ করছে, শুনতে পারছো না? আমার পুলিশ অফিসার স্ট্রং পার্সোনালিটির স্বামী। উত্তেজনায় আমি গভীর থেকেই বুঝছি সে বাবা হবে। ডানা থাকলে উড়তো কি? তুষার এবার দাঁত বের করে হাসলো নিঃশব্দে। বৃষ্টি ঠোঁট টিপে দুষ্টু হাসলো। তুষার বৃষ্টির গ্রীবাদেশে একটা গভীর চুমু দিল। এরপর মাথা তুলে বৃষ্টির দিকে তাকালো। কি সুন্দর মুখ। সে মুচকি হেসে বলল, থাকলে উঠতাম তোমাকে নিয়ে। বলে কপালে চুমু খেলো। এরপর হাতে পিঠে খেলো। বলল, বেস্ট অনুভূতি হচ্ছে, তাই বলে আর প্রকাশ করব না। কাল সকালে রেডি থেকো, তোমাকে ডক্টরের কাছে থেকে রেখে তবেই আমি যাব। বৃষ্টি মুগ্ধ চোখে দেখেই গেল শুধু স্বামীকে। প্রত্যুত্তর করল না। তার নিজেরও মা হবার আনন্দ ভেতর পর্যন্ত নাড়িয়ে তুলছে। মা হবার সত্তাটাকে জাগিয়ে তুলছে। তা যাক, এখন আমি বাড়ি যাবো কি করে সেটা বল আগে। আজ বাবা চাচুরো বাড়িতে। শিশিরের কথায় কুয়াশার মুখ তুলে ভ্রু কুচকে তাকালো। বোঝার চেষ্টা করছে বললটা কি শিশির। কুয়াশাকে তাকিয়ে থাকতে দেখে শিশির আবার বলল, এই যে আমার গালে যে বাইটটা দিলে, এটাকে কি বাইট ধরবো? লাভ বাইট নাকি অ্যাংরি বাইট? কুয়াশা এবার বুঝলো বিষয়টা। নজর দিল শিশিরের কামড় দেয়া গালে। খোঁচা খোঁচা দাড়ির মাঝে কামড় দেওয়ার দাগটা স্পষ্ট হয়ে আছে। দাঁত বসে তা স্পষ্ট। জোর এসে দিয়েছে কামড়, এজন্য দাগটা স্পষ্ট। বিষয়টা বুঝতে পেরে একটু বিব্রত হলো কুয়াশা। বাইরে যে লজ্জাজনক পরিস্থিতি তৈরি হবে এটা নিশ্চিত। তবুও দমল না। এটাকে শিক্ষা দিতে পেরে আনন্দিত সে। বলল, তা আমি কি জানি? তোমার দায় তুমি বুঝো গিয়ে, আমার দেখার নেই। আচ্ছা, শিশির বলল। সকালে জিজ্ঞেস করে বলবো তোমাদের আলাদি কামড়াছে। কুয়াশা থতমত খেয়ে তাকালো শিশিরের দিকে। বুনো উল্টা মজা নিচ্ছে। শিশির কুয়াশার পানে চেয়ে দুষ্টু চোখে দুষ্টু ঠোঁটে হাসলেও। কুয়াশা তা দেখে মুখ ঝামটা দিয়ে ঘরের দরজা খুলে বাইরে চলে পথ ধরল। যেতে যেতে বলে গেল, আর হ্যাঁ, ওটা অবশ্যই অ্যাংরি বাইট। তোমাকে লাভ বাইট দিতে আমার বইয়েই গেছে। তোর দিতে হবে না, আমি দিলেই হবে। কুয়াশা সে কথা শুনেও না শোনার মতো করে মুখ ঝামটিয়ে চলে গেল। কুয়াশা যেতেই শিশির সশব্দে হেসে ফেলল। বউ জিনিসটা তো ভালোই, মনে মনে ভেবে আরও হাসল। এরপর মিররের সামনে দাঁড়িয়ে দেখল স্পষ্ট দাঁতের দাগ।
করেছেটা কি গোবর ঠাসা? এটা নিয়ে এখন বাইরে যাবে কি করে, এটা ভেবেই বিরক্ত হচ্ছে সে। ঠিক পেলে নির্ঘাত মজা ওড়াবে। ভাবতে ভাবতে ঘড়ি দেখল, সকাল 10টা পার হয়েছে। তাই সে বাথরুমে ঢুকলো। জুম্মার নামাজ আছে, গোসল করে ফেলা যাক। গোসলের পর যদি একটু দাগটা মেশে। জাকির মালিথা ও জাহিদ মালিথা নতুন অতিথির কথা শুনে আনন্দে আটখানা হয়ে গেছেন। জাকির মালিথা জানিয়েছেন বিকেলে মিষ্টি বিলাতে পরের শুক্রবারে এতিম বাচ্চা ছেলে মেয়েদের জন্য খাবার আয়োজন করবে আর মসজিদে মিলাদ পড়িয়ে মিষ্টি বিলাবেন। এমন শুনে বাড়ির সকলে খুশি হলো। নতুন অতিথির আগমনীয় বার্তা একটু সকলের কাছে দোয়া না নিলে হয়। শিশির এতক্ষণ নিজের ঘরেই ছিল। আজান দিয়েছে, এই জন্য নিচে যেতেই হবে এখন। উপায় না পেয়ে নিচে গেল। ডাক্তার উপর পাউডারের প্রলেপ দিয়েছে, যদিও কোনো কালে এসব দেয় না। এখন বউয়ের পাল্লায় পড়ে এসবও করতে হচ্ছে। কি দিন এলো তার, ভেবে দীর্ঘশ্বাস ফেলল। বুকে গলায় কামড়ের আগে যেসব শার্ট টি শার্টের ঢাকতে পেরেছে, নিচে গিয়ে দেখল বাবা আর চাচু বাদে ভাইয়ার সব রেডি হয়ে বসে আছে। সেও পাঞ্জাবি পরে রেডি হয়ে নেমেছে। একটু পর সকলে মিলে নামাজে যাবে। বিরক্ত মুখে বিব্রত ভাব নিয়ে গিয়ে বসলো নিহারের পাশে। এই ছেলে টের না পেলেই হয়। এই টের পাওয়া মানে সকলের নজরে পড়া। ভাগ্যক্রমে নিহারের সাইডে কামড়ের পাশটা পড়েছে। নিহার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মুখটা তৎক্ষণাৎ বন্ধ করে শিশিরের গালের দিকে চেয়ে রইল। জহুরি নজর দিয়ে বলল, মেকআপ করা কবে থেকে ধরলি তুই? ভ্যাবাচাকা খেয়ে গেল শিশির। মেকআপ? সে মেকআপ করে? কখন করলো? ভ্রুকুচকে প্রশ্ন করলো। তোর মনে হচ্ছে আমি মেকআপ করা? হ্যাঁ, এই তো স্পষ্ট ভেসে উঠেছে। সাদা সাদা কি যেন। শিশির আবার ভ্যাবাচাকা খেয়ে গেল। কোথায় ভাবলো পাউডারের প্রলেপে এদের হাত থেকে বাঁচবে আজকের মতো। তবুও এই ইগলটার চোখে পড়েই গেল। শিশিরকে কিছু বলতে না দেখে নিহার কিছু বোঝার চেষ্টা করলো। এই ছেলেটা পাক্কা পাজি, সব তালে থাকে। এক ভাই হিসেবে ট্রিট করবে, আবার বন্ধুর মতো মজা নেবে সব বিষয়ে। সে এবার একটু জোরেই বলল, তোকে কুসু কামড়েছে? তাও গালে? তুষার, তুহিন, হিম এবার ওদের দিকে নজর দিল অপর পাশ থেকে। শিশির কপাল চাপড়ে বসে রইল। মানিজ্জত এরা দুই ভাই বোন মেরে দিল তার। একজন কামড়েছে তো একজন ঢোল পিটিয়ে ষোলকলা পূর্ণ করছে। জীবনটা তার তেনা তেনা। এরা দুটোই করলো। তুষার, তুহিন চোখ মুখ কাচুমাচু করে ফেলল। এ দুটো এত ফাজিল কেন? নিহার ঠোঁট টিপে হাসছে, ভালো মজা নিতে পারছে। সেই সময় ইয়াসমিন আর কুয়াশা বৃষ্টিকে নিয়ে নেমে এলো। বৃষ্টির গোসল করার পর একটু ভালো লাগছে, তাই ঘরে আর থাকলো না। নিহার ওদের আশা দেখে কিছু বলতে যাবে, সে সময় হিম বলে উঠল, এই বাবু, তুমি শিশির ভাইকে কামড়াচ্ছ কেন? লে হয়ে গেল। এটারই কমতি ছিল। লিলিপুটটা সুযোগ বুঝে বড়শি ফেলে। কুয়াশা শুনে চোখ বড় বড় করে তাকালো। এতগুলো বড় ভাই ভাবির সামনে ইজ্জতের ফালুদা হয়ে গেল। আগে যদি কামড়েছে, কিন্তু সেটা রাগ, জেদ, হিংসা সহ্য করতে না পারার জন্য। কিন্তু এখনের কামড়ের মানে অন্যরকম। শিশির কুয়াশার দিকে কিরমির করে কটমট নজরে তাকালো। ভাবটা এমন, এখনই কুয়াশাকে কাঁচায় খেয়ে ফেলতে পারলে বাঁচত। যত দোষ এই গোবর ঠাসার। ফাজিল বুক পিঠ ছেড়ে এখন গালে এসেছে। কবে না ঠোঁটেও কামড় দেয় ভেবেই আরও রেগে উঠল। জীবনটা কামড়ময় হয়ে গেল এই গোবর ঠাসার জন্য। শিশির ভাবতে না ভাবতেই নিহার কথাটা বলে দিল। সে শিশিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এ ভাই, প্রথমে পিঠে খেয়েছিস, তারপর বুকে, আজ গালে, এরপর কনফার্ম ঠোঁটে খাচ্ছিস। জীবন তোর কামড়ময়, হায় আফসোস। এই বলে সে হা হুতাশ করতে লাগলো। আর শিশির, সে চোখ বড় বড় করে চেয়ে রইল। এরা কি দিয়ে তৈরি বড় ভাই হয়ে এমন কমেন্ট? এদিকে বৃষ্টি, ইয়াসমিন জোরে হেসে দিয়েছে হিমের কথা শুনে। তুষার, তুহিন মিটমিট করে হাসছে। ভাই বোনগুলো তারা পেয়েছে বটে, পুরাই
অষ্টম আশ্চর্য। শিশির এবার না পেরে হিমকে বলল, এই ফাসিল, তোর মুখ চুপ থাকে না? লাও ঠেলা, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি তো তোমার প্রতি দরদ দেখালাম, সেই তুমি আমাকে বকছ। বুবু তোমাকে কামড়াইছে, তাই তো বললাম। আবার হেসে ফেলল বৃষ্টি। ইয়াসমিন এবার নিহারও হাসল শব্দ করে। কুয়াশা কি করবে ভেবে পাচ্ছে না। সে এবার কান নাক দুটোই মলা দিল। জীবনেও আর গালে কামড় দেবে না। খুবই লজ্জাজনক পরিস্থিতি। শিশির এবার উঠে গিয়ে হিমের মুখ চেপে ধরল, তাতে দাঁত চেপে বলল, চুপ কর ফাসিল। হিম হেসে কুটি কুটি হচ্ছে। সে এতটাও ছোট না যে এইসব বুঝবে না। মেয়েদের সাথে এই বয়সেই ফ্লার্ট করে বেড়ায়, সে ছেলে পাকনা হবে না? সকলে হেসে কুটি কুটি হচ্ছে। বিয়ের পর থেকে শিশির কুয়াশা মালিথা ফেলে বিনোদনের মাধ্যমে হয়ে উঠেছে। যে যেমন পারে মজা করে বিনোদন নেয়। জীবনটা বেদনাময়, কামড়ময়, বিনোদনময় হয়ে গেল তাদের। বিকেলের দিকে তুষার সহ তুহিন মিলে মিষ্টি নিয়ে এলো। সকলে মিষ্টি মুখ করলো এবং আশেপাশে কিছু বাড়ির দেবার ব্যবস্থা করলো। বৃষ্টির বাবা পরের শুক্রবার আসতে চেয়েছে, এসে মেয়েকে দেখে যাবে বলেছে। জাকিয়া পাড়া ঘরে মিষ্টি দেবার দায়িত্ব কুয়াশা আর ইয়াসমিনকে দিলেন। বিকেল 5:30টার দিকে তারা বাড়ি থেকে বের হলো। বৃষ্টি বলল সে হাঁটবে একটু। জাকিয়া অনুমতি দিলেন, বললেন বাড়ির সামনেই হাঁটবে, আর কোথাও না যেতে। তিন যা একসাথে বের হলো। বৃষ্টি বাড়ির সামনে রইল আর কুয়াশা ইয়াসমিন পাশের বাড়ি গেল। শিশির ঘরে আধশোয়া হয়ে ফোন টিপছে, কিছুক্ষণ পর বাইরে যাবে। এমন সময়ে কোথা থেকে কুয়াশা বিদ্যুৎ বেগে দৌড়ে এসে শিশিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। শিশির চমকে উঠল। বিষয়টা এত তাড়াতাড়ি হলো বুঝতে একটু সময় নিল। যখন বুঝলো কুয়াশা ফাপড় দিয়ে কান্না করছে তখন বিস্মিত হলো। এভাবে আজ অবধি কেঁদেছে, আজ কি হলো তবে? কোথা থেকেই বা এলো? কান্না করছে কেন? আর সহ্য হলো না। হতবাক মুহূর্ত কাটিয়ে তড়িঘড়ি করে কুয়াশাকে নিয়ে উঠে বসলো, কোলের উপর বসিয়ে নিল, আগলে ধরল। হতভম্ব হয়ে একের পর এক জিজ্ঞেস করতে লাগলো, এই কুয়াশা, কি হয়েছে? কাঁদছিস কেন? বল আমায়। আরে এভাবে কাঁদছিস কেন? কে কি বলেছে? এই শোনা। আরে বলতে বলতে কুয়াশাকে ছাড়ানোর চেষ্টা করলো। সে শিশিরের গলা জড়িয়ে ধরে কাঁদছে, কাঁদছে তো কাঁদছেই, থামাথামি নেই। কান্নার রেশটাও বুকে লাগার মতো। এই আহ্লাদিকে আজ পর্যন্ত এমন হৃদয় বিদারক কান্না করতে দেখেছে খুব কম। বাবার জন্য ছাড়া কারোর জন্য কান্না করে না। আর আজ এর কি হলো? বাবার কথা মনে পড়েছে কি ভেবে আবার গলার মাঝে থেকে কুয়াশার মুখটা তোলার চেষ্টা করলো, কিন্তু সে শক্ত হয়ে আছে, শক্ত করে ধরে আছে গলা, মুখ তুলতে নারাজ। শিশির মাথায় হাত দিয়ে বুলোতে বুলোতে বলল, এই শোনা, বাবার কথা মনে পড়ছে? কোনো রেসপন্স নেই তার। আরে শোনা, বল না রে, কি হয়েছে? কে কি বলেছে আমার বউকে? থাম এবার, চুপ কর। এই কুয়াশা। কুয়াশার এমন ভাবে কাঁদতে যে কেউ তার কান্নার আওয়াজ শুনতে নড়ে উঠবে। ভেতর হৃদয় ভেঙে গেলে যেমন কষ্টের কান্না আসে তেমনি কান্নার আওয়াজ। ওর কান্নার আওয়াজে শিশিরের ভেতর তোলপাড় হলো। কি এমন হলো? সে শক্ত করে জড়িয়ে ধরল এবার। আগে কান্না করে নিক, এভাবে বলবে না, বোঝা হয়ে গেছে। এরই মাঝে সকলে হতভম্ব হয়ে ছুটে এলো। আগে এলেন জাকিয়া, এসে হতভম্ব হয়ে বললেন, কি হয়েছে? এই শিশির, ও এমন কান্না করছে কেন? কি করেছিস আমার মেয়ের সাথে? শেষ কথাটা বেজায় রেগে বললেন জাকিয়া। আজমিরা এসে মেয়েকে এভাবে কাঁদতে দেখে হতবাক হয়ে গেলেন। এ তো পাড়ায় গেছিল মিষ্টি দিতে, এখন আবার কান্না করছে। শিশির, আব্বুরে কি হয়েছে ওর? কাছে কেন? কিছু করেছিস? মা বড় আম্মুর কণ্ঠ পেয়ে কুয়াশার কান্নার রেশ কমিয়ে শিশিরের থেকে উঠে সরে আসতে গেলে শিশির সরতে দিল না, এমনকি সে নিজেও ছাড়ল না, জড়িয়ে রাখলো। তা টের পেয়ে কুয়াশা আর সরল না। তার কান্না এবার ফুপানিতে রূপ নিল। এবার ফুপিয়ে কাঁদতে লাগলো। ইয়াসমিন হতভম্ব হয়ে এলো। একে একে সকলে চলে এলো। এবার সকলে এসে এক কথা জিজ্ঞেস করলো,
কি হয়েছে? ও এমন কাঁদছে কেন? কি করেছিস শিশির ওর সাথে? সকলে ভাবছে শিশির মেরেছে। শিশির এবার না পেরে উত্তর করল, বিশ্বাস করো আমি কিছু করে নেই। আমি নিজেও জানি না কি হয়েছে। হঠাৎই এসে এভাবে কাঁদতে লাগলো। এত জিজ্ঞেস করছে, কিছু বলছে না, শুধু কান্না করে চলেছে। এবার ইয়াসমিন উত্তর করল, কুয়াশার সাথে সেই ছিল। কুয়াশা একদম বিদ্যুৎ গতিতে দৌড়ে এসেছে বলে ইয়াসমিন ওর সাথে আসতে পারেনি। ইয়াসমিন সব বলতেই শিশির চোয়াল আপনা আপনি শক্ত হয়ে গেল, শরীরের রগ ফুলে ফেপে উঠল, রাগে মাথা দপদপ করতে লাগলো। কুয়াশাকে সে রাগে আরো জোরে চেপে ধরল বুকের সাথে। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল ইয়াসমিনের মুখে সব শুনে। নিহার, তুহিন, তুষার শুনে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে নিল। শিশির বলল, থামো ভাই, জবাব আমি দেব। বলে সে কুয়াশাকে এবার তুলল বুক থেকে। বিধ্বস্ত মুখ তার, কান্নায় জেরে চোখ মুখ লাল হয়ে গেছে, ফুপাচ্ছে অনেকক্ষণ কান্নার ফলে। শিশির যত্ন করে চোখের পানি মুছে দিল। সকলে দেখল শিশিরের যত্ন দায়িত্ব। জাকির মালিথা, জাহিদ মালিথা মুগ্ধ হয়ে চেয়ে রইল। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, আগলে রাখতে এই ছেলেই পারবে তাদের মেয়েকে। শিশির বউয়ের চোখ মুছিয়ে শীতল কণ্ঠে বলল, চুপ। কুয়াশা বাচ্চাদের মতো ফোপাচ্ছে। শিশির তা দেখল, দেখে কুয়াশাকে নামিয়ে পাশে বসিয়ে দিল। এরপর কোনো কথা না বলে হনহন করে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। পেছন পেছন তুষার, তুহিন, নিহারও গেল। এদিকে মা, চাচিরা, ভাবিরা কুয়াশাকে সান্ত্বনা দিতে লাগলেন। জাকিয়া বৌমাকে বুকে চেপে ধরলেন। তাদের ছোট্ট মেয়ে আজমিরা চোখের পানি ছেড়ে দিলেন। একমাত্র মেয়ের কষ্টটা বুঝতে একটুও সময় লাগলো না তার। হাম্বিয়া মাথায় হাত বুলিয়ে নানানভাবে বোঝাতে লাগলো। জাকির মালিথা, জাহিদ মালিথা ওদিকে আর গেলেন না। ওনারাও নানানভাবে মেয়েকে সান্ত্বনা দিতে লাগলেন। কথায় আছে না, সমাজের মানুষের কথা থেকে বড় ধারালো অস্ত্র আর দুটো নেই, যা দিয়ে অপর পাশের মানুষটির হৃদয় পর্যন্ত ক্ষত বিক্ষত করতে সক্ষম হয়। চামড়ার মুখ দিয়ে একটা কথা একবার বের করে ফেললে তা ঘোচাতে জীবন শেষ। তারা বলার দরকার বলে দেয়। সেই কথাটা যে অপর মানুষের উপর কেমন প্রভাব পড়বে সেসব ভাবাভাবির প্রয়োজনবোধ মনে করে না। মানুষের কথার রসতলে একবার পড়লে তা তিল থেকে তাল হয়। অন্যের নামে ঘাটাঘাটি করতে কার না ভালো লাগে? এতে কত মজা পায় না। মানুষ বড় অদ্ভুত প্রাণী। নিজের পেছনে লেজ আছে কিনা দেখার চেষ্টা করে না। অন্যের লেজে খুঁজতে তাদের যত দুনিয়ার আগ্রহ। নিজের খাবে পরে গীত গাবে, এটাই মনুষ্য জাতি। শিশির গিয়ে সেই বাড়ির সামনে দাঁড়ালো। তাদের বাড়ি থেকে 2 বাড়ি পড়ে। এই বাড়ির মধ্য বয়স্ক মহিলাটা অতিরিক্ত খারাপ। তার কাছে কখনো কেউ ভালো হতে পারে না। সে যত দুনিয়ার ভালো, একটা কথা শুধু শুনবে ব্যাস, তখন থেকে গীবত গাবে। আর তার নজর পাড়ার যত ছেলে মেয়ে থেকে শুরু করে কোনো বাড়ি কোন বউ কি করে, মেয়ে কি করে, এসব দেখা। শিশির চেঁচিয়ে উঠল বাড়ির সামনে দাঁড়িয়ে। মহিলার নাম সাবিনা। তারা কাকি বলেই ডাকে, সেই বলেই সম্বোধন করলো। আগাগোড়ায় এই মহিলাকে সে সহ্য করতে পারে না, মহিলার এই স্বভাবের জন্য। আর আজ তো সহ্য সীমা বাহিরে চলে গেছে। স্বামী নেই বলে আরও বিভাগী। মহিলা অমন বাজখাই কণ্ঠ পেয়ে বেরিয়ে এলো। ওদের 4 ভাইকে একসাথে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। বিভীষিকার চেহারা নিয়ে এসে দাঁড়ালেন। একটু আগে যে তিনি কি করেছেন ভেবে হাত পা ঠান্ডা করে ফেললেন। কোনো কথা সুযোগ না দিয়ে সরাসরি জিজ্ঞেস করলো শিশির, কুয়াশাকে কি বলেছেন আপনি? ভয়ে ঢোক গিললেন তিনি। কণ্ঠটা এতটা রুড, তিনি রীতিমতো ঘামতে লাগলেন। কোনো উত্তর না পেয়ে শিশির আবার একই কণ্ঠে বলে উঠল, ওর পরিচয় ও মালিক বাড়ির একমাত্র মেয়ে, জালাল মালিকের একমাত্র নাতনি, জাকির মালিকের ছোট বৌমা, জাহিদ মালিকের একমাত্র ভাতিজি, জাহিন মালিকের একমাত্র আদরের মেয়ে। তার থেকে বড় পরিচয় ওই শিশির মালিকের একমাত্র আল্লাদি বউ। আপনার সাহস কি করে হয় আমার বউকে এত সব জঘন্য কথা শোনানোর? কেঁপে উঠলেন তিনি, কারণ শেষ বাক্যটা এতটাই বাজখাই রুড, গভীর,
ভারী কি ছিল যে কোনো মানুষের হৃদয়, রূহ, অন্তর, আত্মা কেঁপে উঠতে বাধ্য তা শুনে। পেছনে থাকা তুষার, তহিন, নিহারও হৃদয়ে গিয়ে বাড়ি দিল শিশিরের বলা শেষ কথাটা। তারা অবাক চোখে বিস্মিত হয়ে শুধু চেয়ে আছে। এদিকে মহিলার অবস্থা খারাপ, কথা বলার সাহসটুকুও পাচ্ছে না, কারণ শিশির অস্বাভাবিক রেগে। কিছু বললেই বোধহয় এখানে খুন করে দেবে। শিশির আবার বলল, আমার বউ 12 পুরুষের খাওয়া হোক আর ওর সতীত্ব না থাকুক, সেটা আপনাকে কে দেখতে বলেছে? আমার বউ আমি বুঝবো, আমি দেখব। আমি ওকে 3 কবর বলে গ্রহণ করেছে, আপনার সব দেখার আছে? কোনো কথা নেই মহিলার। সে আবার বলল, ও যদি সতীত্ব খুঁয়ে আসে পতিতালয় থেকে, আপনাকে সেটার প্রমাণ দেবার প্রয়োজন পড়বে আমার? আছে কি আমার প্রয়োজন? শিশিরের প্রতিটা কথা হৃদয় কাঁপিয়ে তুলছে। চোখ মুখ অস্বাভাবিক লাল, মুখে দাম্ভিকতার ছাপ, সাথে রাগের ঝাঁজ। ও যেখানে রাত কাটিয়ে আসুক, তবুও ও আমার মান ও আমার সম্মান। আপনার সাহস কি করে হয় আমার সম্মান আঘাত করার? উত্তর দিন। আবার কেঁপে উঠলেন, বারবার শুকনো ঢোক গিলছেন। তিনি কোনো উত্তর করতে পারছেন না, শুধু এটা বুঝে গেছেন বাঘের গুহায় আদরের সম্মানে হাত দিয়েছেন। আর সব বাঘ এখন ক্ষেপে উঠেছে। এবার শিশির একটু মুখটা এগিয়ে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে আগের ন্যায় রুট স্বরে বলল, ওর ভার্জিনিটি, আমি সতীত্ব দেখার বিষয় আমার বউ, সে আমার। সে সব চিন্তা আপনার কেন এত? আর এসবের জন্য বাড়ির সম্মান রক্ষা করার জন্য যদি বাড়ির ছেলের সাথে বিয়ে দিয়ে থাকে, তাহলে আপনার কি কষে পড়েছে? আপনার মেয়ের মতো আমার বউ 12 ভাতারি? 12 পুরুষের খাবার দ্রব্য তো আপনার মেয়ে। পাড়ার মানুষ কিছু টের পায় না, ঘাসে মুখ দিয়ে চলে ভাবেন। আর মেয়ের কথা বাদ দিলাম, আপনার ছেলে যে 12 মেয়ে খেয়ে বেড়ায় সেটা বলতে এসেছে আমি। তবে আপনি কেন আমার বউকে কদর্যপূর্ণ কথা বলেন? কোন সাহসে বলেন? আসলে যে যেমন তার সাথে তেমন ভাবেই কথা বলাটাই উচিত। যে যেমন ব্যবহারের যোগ্য তার সাথে ঠিক তেমন ব্যবহারেই মানানসই। মহিলাটা এত এত নোংরা কথা বলছে কুয়াশাকে, যে যে কোনো মানুষ শুনলে আস্তাগফিরুল্লাহ পড়তে বাধ্য হবে। আর তার ছেলে মেয়েরা ঠিক ওই জাতের, কিন্তু তিনি নিজের পেছনে কখনো তাকিয়েও দেখেন না। কিছু মহিলা থাকেই না এমন। এই মহিলা ঠিক ওই জাতের, ওইসব মহিলার কাতারে পড়ে। শিশির কথাগুলো আস্তে বললেও পেছনে থাকা তুষাররা ঠিকই শুনল। আর শুনে ওরা হতভম্ব, হতবাক হয়ে রইল। শিশির যে এমন ভাষা দেবে সেটা ধারণা ছিল না। তারা বুঝলো এ ছেলের সম্মান কুয়াশা, আত্মা কুয়াশা। তাকে কেউ কদর্যপূর্ণ কথা বলেছে আর সে মেনে নেবে? তার সম্মানে হাত দিয়েছে এই মহিলা। বাড়ির কোনো মানুষের আজ অবধি ক্ষমতা হয়নি কুয়াশাকে এভাবে কাঁদানোর। আর এই মহিলা সেই সাহস দেখিয়েছে। ভাইরা চাচুরা যত্নে আদরে ভালোবাসায় চাদরে ঢেকে রেখেছে সব সময়, কোনো কুনজর পড়তে দেয়নি কখনো। তাদের সকলের একমাত্র আহ্লাদি ওই মেয়ে। বিস্ময় নিয়ে শুধু মুগ্ধ নয়নে চেয়ে রইল 3 ভাই। কিছুটি বলল না, আর না শিশিরকে আটকানোর চেষ্টা করল। মহিলাটা বোধহয় এখানে হার্ট অ্যাটাক করে মারা যাবেন, এত এত ভারী কথার জাতা গলে পড়ে। তিনি কি বলবে বুঝছেন না, কারণ শিশির যা বলেছে কিছু মিথ্যা না। কুয়াশাকে এসবই বলেছেন। কুয়াশা ইয়াসমিন মিষ্টি দিতে এসেছিল অনেক হাসি মুখে। তিনি মিষ্টি দিতে আসতেই কুয়াশাকে জিজ্ঞেস করলেন। কুয়াশা বলতেই তিনি তার গীত শুরু করলেন। বাড়ির ছেলের সাথে বিয়ে দেয়া থেকে শুরু করে একের পর এক বলেই গেছেন। সেসবের জবাব সম্পূর্ণ কুয়াশা পুরোটার দাম্ভিকতার সাথে দিয়ে গেছে এই মহিলাকে। কিন্তু জবাব দিয়ে সে আর ঠিক থাকতে পারেনি। তার ভেতর পর্যন্ত কাঁপিয়ে তুলেছে কথাগুলো। একটা মেয়ে নিজের কানে যে এসব শোনা কতটা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক আর সম্মানের লাগা, সেটা যে মেয়ে এমন পরিস্থিতিতে পড়েছে সেই বুঝবে। কানে যেন গরম সীসা ঢালার ন্যায় যন্ত্রণাদায়ক মনে হয়। কোনো মেয়েই চায় না তার সম্মান নিয়ে, সতীত্ব নিয়ে কেউ কথা শোনাক, যেমনটা সে না কই। সে যদি এইসব কাতারের মেয়ে হতো তবে মানতে পারত, হজম করতে পারত কথাগুলো। কুয়াশার সাথে যা হয়েছে সব ভাগ্যর পরিহাসে, নিজে ইচ্ছেতে তো সেখানে যায়নি। আর
12 পুরুষের খাবার দ্রব্য, 12 পুরুষ খেয়েছে, এইসব কথা তার ভেতর পর্যন্ত ভেঙে দিয়েছে। জীবনে যেসব শুনিনি, সেসব কথার ধারের কাছেও যায়নি, সেসব শুনতে তার ভালো লাগবে? ভদ্রঘরের ভদ্র মেয়ে সে, অথচ তার নামের সাথে জঘন্য কলঙ্ক লেপ্টে দিয়েছে। কালি যার সম্মানে একবার লাগে তাকে কখনো ওঠে? আল্লাহর ভাগ্যের পরিহাসে সে অপহরণ হয়ে এক রাত পতিতালয়ে ছিল, সেটাই হয়েছে ওর জীবনের কাল। যদিও সব সত্যি সে নিজে বলেছে, কিন্তু মানুষ কি মুখের সাফাইতে বিশ্বাসী? যেখানে নিজের চোখে তারা কিছুই দেখেনি। কুয়াশা শক্ত মনে এতদিন সকলকে বলে গেলেও, শক্ত মনে এতদিন থেকে গেলেও একটা কদর্যপূর্ণ কথা আজ শুনল সে। তাই আরও সহ্য করতে পারেনি মেয়েটার। ভেতরে সব ভেঙে এই জন্য কান্না এসেছে। এত বড় বড় কথা তার হজম করতে খুবই কষ্ট হয়েছে। শিশির মহিলাটাকে কোনো কথা বলতে না দেখে এবার অতিশয় রাগ নিয়ে মুখে কাঠিন্যতা রেখে হাতের মুঠো পাকিয়ে রগ ফুলিয়ে বাজখাই কণ্ঠে বলে উঠল, কসম আল্লাহর, আপনি যদি আমার বড় না হতেন আর মহিলা না হতেন, আমি এখানে আপনাকে পুঁতে রেখে দিতাম। আমার বউকে আঘাত করেছেন, অর্থাৎ আমার বউকে আঘাত করেছেন। আজকের এসব কথা আর দ্বিতীয়বার যদি শুনে আমি ভুলে যাব আপনি একজন মহিলা, আমার বড়। থেমে আমার চোখ মুখ লাল করে কপালে শিরার রগ ফুলিয়ে দাম্ভিকতার সাথে বলল, ওর একমাত্র জোর ওর স্বামী, ওর শক্ত মেরুদণ্ড ওর স্বামী। ও সেই জোরে সেই মেরুদণ্ড উঁচু করে সমাজে চলবে, স্বামীর শক্তিতে বাঁচবে। আমার বউর নিঃশ্বাসের বাতাস যতদূর যাবে ততদূর পর্যন্ত যেন আপনার ছায়াও না দেখি। আমি চাই না আমার বউর নিঃশ্বাসে কোনো দুর্গন্ধ বাতাস ঢুকুক। এই বলে আর এক সেকেন্ডও সেখানে পা রাখল না। যেইভাবে এসেছিল ঠিক সেই রেশ ধরেই হন হন করে চলে গেল। তুষার তুহিন নিহার যেতে যেতে কঠিন নজর দিয়ে গেল মহিলাটাকে। মহিলাটা একটা কথা বলার সাহস দেখাতে পারল না। যদি দেখাতো বোধহয় আর বড় মানত না শিশির। বাইরে আসতেই মাগরিবের আজান দিয়ে দিল, তাই বাড়ির দিকে আগাল না কেউই। চার ভাই মসজিদের দিকে রওনা দিল। নামাজ পড়ে বাড়ি ঢুকবে, তার আগে শিশিরকে জড়িয়ে ধরে বাহবা দিতে কেউ ভুলল না। তিন ভাই একই সুরে বলল, বাবা, চাচ্চুরা কোনো ভুল সিদ্ধান্ত নেননি, তারা সঠিক মানুষ বিবেচনা করেই আমাদের বোন দিয়েছে। উত্তরে শিশির শুধু মুচকি হেসেছে। এতদিনে ওই মেয়ে তার বড্ড আপন হয়ে উঠেছে। তখন যেভাবে কাঁদলো তার নিজেরও অন্তর ছিঁড়ে যাচ্ছিল। আর যখন শুনল সেই কান্নার কারণ বাইরের একটা মহিলা, তখন আরও ভয়ঙ্কর রূপ নিল। তার বউয়ের কান্নার কারণ সে হবে, তার বউকে সেই কাঁদাবে। অন্যদের কোনো অধিকার নেই তার বউকে কাঁদানোর। নামাজ পড়ে চার ভাই বাড়িতে ঢুকল। তখন ধরণীর বুকে আলো লুকিয়ে অন্ধকারে ঢেকে গেছে। শিশির আগে নিজের ঘরে গেল, দেখল পাশে ইয়াসমিন, বৃষ্টি, হিম বসে আছে। মায়েরা বোধহয় চলে গেছে এদের কাছে রেখে। কুয়াশা চোখ মুখ ফুলিয়ে বসে আছে। সে যে যাবার পরও কেঁদেছে দেখেই বুঝল। শিশির দরজার কাছে দাঁড়াতেই সেদিকে কুয়াশা ফ্যাল ফ্যাল করে অসহায় নজরে তাকালো। চোখজোড়া আবার ছলছল করে উঠল। কলঙ্ক যে তার গায়ে, কি করে খুঁজাবে সে? ইহ জীবনেও বোধহয় খুঁজবে না, সারা জীবন লেপ্টে থাকবে তার গায়ে। এই মেয়েটাকে অপহরণ করে পতিতালয়ে নিয়ে গিয়েছিল। কথাটা যে কতটা জঘন্য শুনতে লাগছে কুয়াশা তা মনে করে আবার হু হু করে কেঁদে উঠল। এ কি মরণ যন্ত্রণা হচ্ছে তার ভেতরে। সমাজে তাকে এই নজরে দেখে। সে 12 পুরুষের খাওয়ার মেয়ে, তার সতীত্ব নেই সমাজের চোখে। ভাবলেই দম আটকে কান্না আসছে, বুক ভেঙে যাচ্ছে। শিশির আবারও ওকে গুঙিয়ে ডুকরে কাঁদতে দেখে তড়িঘড়ি করে ঘরে ঢুকলো। ব্যস্ত হলো থামাতে, নানান কথা বলতে লাগলো। ইয়াসমিনেরা তা দেখে ওদের একা ছেড়ে দিয়ে চলে গেল। যার জিনিস সেই সামলাক, সে ছাড়া কেউ পারবে না, বোঝা হয়ে গেছে। এমন শিশিরকে সে ছাড়া কেউ বোঝাতে পারবে না, বোঝা হয়ে গেছে। এখন শিশিরকে প্রয়োজন কুয়াশার। তাকে আঁকড়ে ধরে অভিযোগ করবে সে। তার বুকে মাথা রেখে
নাকের পানি চোখের পানি এক করবে সে। আহ্লাদি হবে স্বামীর কাছে, তার স্বামীও তার আহ্লাদিকে নিয়ে আহ্লাদ করে কান্না থামাবে, বুকে নিয়ে আদর করে বোঝাবে। এখন প্রয়োজন সেই আহ্লাদের মানুষটার। প্রতিটা নারী পুরুষের এরকম কঠিন সময়ে একটা মনের মানুষের প্রয়োজন হয়, যে তাকে আগলে ধরে সাহস দেবে, আদর দিয়ে কষ্ট ভোলাবে, বুকে নিয়ে শান্ত করবে। নর নারীর মধ্যকার সম্পর্ক বড়ই আশ্চর্যপূর্ণ। ভাবিনা যেতেই শিশির আগে গিয়ে দরজা বন্ধ করলো, অতিরিক্ত পাওয়ার লাইট বন্ধ করে দিয়ে জিরো লাইট রাখলো। এরপর কুয়াশাকে বুকে নিয়ে কাত হয়ে শুয়ে পড়লো, একদম বাচ্চাদের মতো করে কোলের মধ্যে মিশিয়ে নিল। কুয়াশা শক্ত হাতে গলার মাঝে মুখ গুজল, ফুপিয়ে চলছে। শিশির কুয়াশার গালে দুঠোঁট দাবিয়ে গভীর চুমু দিয়ে আদুরে কণ্ঠে ডাকলো, শোনা। কুয়াশা নীরব, ফুপাচ্ছে। শিশির একই স্বরে আবার বলল, এই আহ্লাদি বউ, তুই আমার কাছে একদম পবিত্র। পুষ্প যেমন হাজার মানুষ ছলেও সে তার সৌন্দর্য বজায় রাখে, তার পবিত্রতা বজায় রাখে, তুই আমার সেই পুষ্প। আমি জানি এবং মানি তোর সাথে কোনো খারাপ কিছু হয়নি, আর যা হয়নি তা নিয়ে কেন তুই নিজেকে গুটিয়ে নিবি? তুই না আমার সাহসী বউ। 2 দিন পর লয়ার হবি তুই, যেমন কোর্টে লড়বি তেমনি সমাজে লড়বি তুই। তুই মেরুদণ্ড উঁচু করে বাঁচবি, আমি তোর জোর হব, ঢাল হব। তুই আমার পরিচয় সমাজে চলবি। কুয়াশা নীরব। এখন ফুপানিটাও ছেড়ে দিয়েছে, শুধু শুনে গেল কথাগুলো। এই ছেলে তার হৃদয়ে ছুঁয়ে দিয়েছে, এ ছেলে তার হৃদয়ে ছুঁয়ে নিয়েছে। যে পুরুষ নারীর হৃদয় ছুঁতে পারে সেই তো আসল পুরুষ। শরীর না ছুঁয়ে হৃদয় ছুঁয়েছে। পুরুষের ভালোবাসা পাওয়া যে নারীর সাধনার বিষয়, সেই সাধনা অর্জন করতে কি সে সক্ষম হয়েছে? সে কি এই পুরুষের হৃদয় ছুঁতে পেরেছে? শিশির কুয়াশা কি নীরব হতে দেখে মুখ নিচু করে দেখার চেষ্টা করল হালকা আলোয়, কিন্তু মুখ গুজে রাখার জন্য সক্ষম হলো না। ঘুম এসে গেল নাকি ভেবে জিজ্ঞেস করল, ঘুমিয়ে গেছিস? মুচকে হাসলো সে। আবার গালে চুমু আঁকলো কুয়াশার। কুয়াশা এবার কাচুমাচু করে নড়ে উঠল বাচ্চাদের মতো, যেমন বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটালে করে উঠে ঠিক তেমন। শিশিরের বুকে নাক ডলতে লাগলো, সে টের পেল তা। আবারও হাসলো নিঃশব্দে। এ তো সত্যিই তার আহ্লাদি বউ, পুরো বিড়াল ছানা। আদরে রাখতে হবে অনেক, কিন্তু শাসন করা একদম বন্ধ করা যাবে না। ভেবেই দুহাত ধরে আর একটু মিশিয়ে নিয়ে গভীর হলো। যতটা গভীর হলে মনে হবে এখানে শুধু একটা অঙ্গ আছে, অর্ধাঙ্গিনী অর্ধপুরুষ দুয়ে মিলে এক অঙ্গ। চলে গেছে মাঝে সপ্তাহখানেক। এই সপ্তাহখানেক কুয়াশা নিজের আবার আগের মতোই উপস্থাপন করতে সক্ষম হয়েছে, আর এসব কিছু সম্ভব হয়েছে তার পরিবারের জন্য। মানুষ জীবনে ভালো কাজের জন্য পূর্ণতা পায়। কুয়াশা বোধহয় চাঁদ কপালে করে জন্মেছিল এই পরিবারে। আল্লাহ মানুষের জীবনে যেমন কঠিন বাস্তবতা দেখায়, তেমনই সেই কঠিন বাস্তবতা থেকে উঠতে বেরোতে মেনে নিতে কোনো না কোনো মাধ্যম ঠিকই দেয়। কষ্টের পর আনন্দের সুযোগ ঠিকই দেয়। দুঃখ সময় কাটিয়ে সুখের সময় পার করার জন্য সুযোগও দেয়। কুয়াশা পরিবারের এক একটা সদস্যের যেমন ধারা বুঝ এই বুঝ একজনের হয়। সকলে যদি এমন বুঝে চলতো তবে কি ভাইয়ে ভাইয়ে যায় যায় অপত্যা বলে কিছু হতো? কত পরিবার আছে যেখানে নিজের বাড়ির গীত সমাজের লোকের কাছে গিয়ে বেড়ায়, নিজের বাড়ির মেয়ের কুকীর্তি সমাজের কাছে ধরিয়ে দেয়। এমন কত শত পরিবার আছে। কিন্তু কুয়াশার পরিবার চাচুরা চাচিরা ভাই ভাবিরা, তারা দুঃখ কষ্ট সময়ের সঙ্গী হয়েছে, ঢাল হয়েছে তার দুঃখ সময়ে, মনোবল হয়েছে মেয়ের। সমাজে মেনে নিতে শিখিয়েছে সমাজের সাথে লড়াই করতে, জানিয়েছে সমাজের লোক দৃষ্টিভঙ্গি। একটা মেয়ের জন্য সমাজে বেঁচে থাকা কতটা কঠিন সেটা যারা মেয়ে হয়ে জন্মেছে তারা ভালো জানে। সমাজের সাথে তাল মিলিয়ে চলতে জীবনের শেষ দিন কখন যে চলে আসে কুয়াশাকে ভাঙতে দেয়নি শিশির। তার কথা মতো সে কুয়াশা জোর হয়েছে শক্ত মেরুদণ্ড। যেই জোরে কুয়াশা নিজেকে গুটাতে পারেনি শিশিরকে, সে বিয়ে আগে
শুধু চাচাতো ভাই জানতো। আর ছোট থেকে তার আদর ভালোবাসা না পেয়ে তাকে সে সহ্য করতে পারতো না। পারবে কি করে, যেখানে ওকে বাড়ির প্রতিটা সদস্য একমাত্র মেয়ে বলে মাথায় করে রাখতো, সেখানে এই মাত্র ছেলে কিনা তাকে হিংসা করত। একটা মাত্র ছেলে কিনা তাকে হিংসে করত। হে তো আর মনের প্রভাব ফেলবেই। আর মেয়ে যদি হয় একটু জেদি প্রকৃতির, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, কুয়াশা জেদ একটু জেদি, কিন্তু ন্যাকা মেয়ে সে না।